তো আপনাদের ডিপ্লোমা ইন নার্সিং এ যে নার্সিং অ্যাডমিশন টেস্ট, সেটা সাধারণ বিজ্ঞানের ক্লাসটা নিব, লেকচার 2 এর উপরে আমি ক্লাস নিব। ঠিক আছে, আপনাদের লেকচার 2 তে কি কি আছে? লেকচার 2 তে আছে আপনাদের ভৌত বিজ্ঞানের বিকাশ, বিভিন্ন যন্ত্রপাতি, পর্যায় সারণী, অ্যাসিড, ক্ষার ও লবণ, দেন হচ্ছে আরো আছে তড়িৎ কোষ ও জৈব রসায়ন। তো হচ্ছে আমি আপনাদের যে গাইডটা, এই যে আপনাদের কোচিং থেকে আপনাদের যে গাইডটা দেওয়া হয়েছে, আমি প্রথমে এটা থেকে কিছু টপিক পড়াবো। এটার মধ্যে যে যে টপিকগুলো নেই সেগুলো আমি ওর বাহির থেকে নোট করে করে পড়িয়ে দিব। ঠিক আছে, এই গাইডটা কি সবার কাছে আছে এখন? আছে। সবার কাছে যদি এই গাইডটা থেকে থাকে তাহলে আপনারা সবাই জেনারেল সায়েন্সের 6 নম্বর পেজ বের করেন। ভৌত বিজ্ঞান একটা টপিক আছে, এটার 6 নম্বর টপিকটা বের করেন, 6 নম্বর। বের করেছেন সবাই? আপনাদের পার্টিসিপেন্টস এত কম কেন আজকে? 5 জন মাত্র। আচ্ছা, সবাই বের করেছেন? ভৌত বিজ্ঞান টপিকটা বের করেছেন? জেনারেল সায়েন্সের 6 নম্বর পেজ। দেখেন আপনাদের যে ইয়ে যে সাধারণ বিজ্ঞান থেকে কোশ্চেন, কত মার্কের কোশ্চেন আছে আপনাদের ডিপ্লোমা ইন নার্সিং এ? ধারণা আছে? 40 অর 25? 40 মার্কের নাকি 25 মার্কের? 25 মার্কের কোশ্চেন আছে। আচ্ছা ঠিক আছে, 25 মার্কের কোশ্চেন মানে অনেক 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 বিজ্ঞানের কোশ্চেন। ঠিক আছে, তো হচ্ছে আজকে আমরা আপনাদের লেকচার 2 পড়াবো। লেকচার 2 তে যে টপিকগুলো আছে সেগুলো আমরা প্রথমে গাইড থেকে ধরে ধরে পড়বো। এখানে আমাদের সবই একদম চোখ বন্ধ করে মুখস্থ করে ফেলতে হবে, কজ বিজ্ঞান পড়ে আমরা শেষ করতে পারবো না। ঠিক আছে, বিজ্ঞান পড়ে বুঝে শেষ করা সম্ভব না, অনেক বিজ্ঞানের পরিসর অনেক বড়। তাই আমরা কি করব, আমাদের বইতে যেই গাইডে যে ইম্পর্টেন্ট টপিকগুলো দেওয়া আছে সেগুলো আমরা ধরে ধরে আমি আপনাদের ইম্পর্টেন্ট গুলো সবই পড়াবো, আর ইম্পর্টেন্ট গুলো দেখাই দিব, আপনারা ওগুলো বেশি ভালো করে পড়বেন। ঠিক আছে, তাহলে প্রথম টপিক আমরা পড়ছি ভৌত বিজ্ঞান। দেখেন, ভৌত বিজ্ঞানের যে প্রথমে যেটা বলা হয়েছে, ভৌত পদার্থবিজ্ঞানের উন্নয়ন কিভাবে হয়েছে এই নিয়ে আপনাদের বইতে বলা আছে। উন্নয়ন, পেন্সিল ছিল, where is it? থ্যাংক ইউ, আমি পেয়েছি। দেখেন, ভৌত বিজ্ঞানের উন্নয়ন, দেখেন কি বলা হয়েছে এখানে, যে উড়োজাহাজের গতি নির্ণয় যন্ত্রের নাম কি? ট্যাকোমিটার। এখানে আপনাদের কয়েকটা যন্ত্রের নাম দিয়েছে, যে কোনটা দিয়ে কোন যন্ত্র দিয়ে কি কাজ করা হয়। ঠিক আছে, তো উড়োজাহাজের গতি নিয়ন্ত্রক যন্ত্রের নাম হচ্ছে ট্যাকোমিটার। মানব দেহের রক্তচাপ নির্ণয়ক যন্ত্রের নাম হচ্ছে স্ফিগমোম্যানোমিটার, যেটাকে আমরা ব্লাড প্রেশার বা বিপি মেশিনও সংক্ষেপে বলে থাকি। তো এটার মধ্যে ব্লাড প্রেশারটা বেশি গুরুত্বপূর্ণ, রক্তচাপ মাপার যন্ত্রটা হচ্ছে টেস্টার দিয়ে রাখেন। নোবেল পুরস্কার প্রবর্তক আলফ্রেড নোবেল ধনী হয়েছিল উন্নত ধরনের বিস্ফোরক ডিনামাইট আবিষ্কার করে। এটা একটা জিকের কোশ্চেনও হয়ে যায়। আলফ্রেড নোবেল যে আপনারা জেনে থাকবেন, আলফ্রেড নোবেল যে তার নোবেল প্রাইজে যে এত এত টাকা রেখে গিয়েছেন, বা নোবেল প্রাইজে যে পরিমাণ সম্মানী দেওয়া হয় সেগুলো কিন্তু তার এই ডিনামাইট বিক্রি করে যে লভ্যাংশ সেই টাকা থেকেই দেওয়া হয়ে থাকে। বুঝে গেছে? তারপর দেখেন, স্টিফেন হকিং একজন হচ্ছে কি খুব বিশ্বের খুব বড় একজন পদার্থবিদ, যিনি আপেক্ষিকতার তত্ত্বটা কি করেছেন, এক্সপ্লেইন করেছেন। তারপর দেখেন যে আরো কি আছে, যে বিদ্যুৎকে সাধারণ মানুষের কাজে লাগানোর জন্য যে বৈজ্ঞানিকের অবদান সবচেয়ে বেশি, তিনি হচ্ছেন টমাস আলভা এডিসন। এটা দাগান, আমাদের ঘরে ঘরে আজকে লাইট বাল্ব বিদ্যুৎ আলো জ্বলছে জ্বলছে সবই টমাস আলভা এডিসনের জন্য। টমাস আলভা এডিসনটা স্টার দেন। ঠিক আছে, তারপর দেখেন, সমুদ্রের গভীরতা নির্ণয় করা যায় প্রতিধ্বনির সাহায্যে। এই সমুদ্রের গভীরতা যে যন্ত্রের সাহায্যে নির্ণয় করা হয় তার নাম হচ্ছে সোনার। সামনে লিখে রাখেন, কোন যন্ত্রের সাহায্যে নির্ণয় করা হয়? সোনার। ঠিক আছে, এই সোনার কি করে, আপনার প্রতিধ্বনি ব্যবহার করে সমুদ্রের গভীরতা নির্ণয় করে। ঠিক আছে, তারপর দেখেন, সেইসমোগ্রাফ হচ্ছে ভূমিকম্প মাপার যন্ত্র, এটা স্টার দিয়ে রাখেন। আমরা যে ভূমিকম্পের যে স্কেল মাপি, যে এটা 9.8 বা 9.3 মাত্রা একটা ভূমিকম্প হয়েছে, 7.3 মাত্রা ভূমিকম্প হয়েছে, এইটা মাপি হচ্ছে আমরা সেইসমোগ্রাফ দিয়ে। ঠিক আছে, অন্ধদের জন্য লিখন পদ্ধতির উদ্ভাবক হচ্ছে ব্রেইল। আপনারা দেখে থাকবেন যে অনেকে যারা চোখে দেখতে পায় না, অন্ধ, তারা হচ্ছে আপনার আঙ্গুলের স্পর্শে এভাবে এভাবে কিছু একটা ফিল করে কিন্তু অনেক কিছু পড়তে পারে। তো সেই পদ্ধতির নাম হচ্ছে কি, ব্রেইল। তরলের ঘনত্ব মাপার যন্ত্রের নাম হচ্ছে হাইড্রোমিটার।
তারের ব্যাসার্ধ, ছোট দৈর্ঘ্য ইত্যাদি পরিমাপের জন্য ব্যবহৃত হয় স্ক্রু গজ। লাগবে না। এই এই এতক্ষণ যেগুলো পড়লাম তার মধ্যে থেকে 3টা গুরুত্বপূর্ণ এমসিকিউ হচ্ছে কি, মানবদেহে রক্তচাপ নির্ণয় যন্ত্রের নাম হচ্ছে কি স্ফিগমোম্যানোমিটার। দেন হচ্ছে আমাদের ঘরে ঘরে যে আজকে যে বিদ্যুৎ জ্বলছে, লাইট জ্বলছে, বাল্ব জ্বলছে, এটার মূলে রয়েছে টমাস আলভা এডিসন নামে বিজ্ঞানী। এবং সেইসমোগ্রাফ হচ্ছে কি ভূমিকম্প মাপার যন্ত্রের নাম। ঠিক আছে, শব্দ রেকর্ড করার জন্য যে ব্যবহৃত যন্ত্র হলো কি ফোনোগ্রাফ। ঠিক আছে, শব্দ রেকর্ড করার জন্য যে ব্যবহৃত যন্ত্রের নাম হচ্ছে কি ফোনোগ্রাফ। সূর্যই যে সৌরজগতের কেন্দ্র এবং পৃথিবীর ও গ্রহগুলো তার চারদিকে ঘুরছে, এই কথা প্রথম বলেছেন কোপার্নিকাস। স্টার দেন, এই কথা প্রথম কে বলেছে? বিজ্ঞানী কোপার্নিকাস। ঠিক আছে, যে সূর্যই হচ্ছে কি সৌরজগতের কেন্দ্র এবং তাকে ঘুরে তার চারপাশে 8টা গ্রহ ঘূর্ণায়মান আছে। বিজ্ঞানে 2বার নোবেল পুরস্কার অর্জন করেছে মাদাম কুরি। ঠিক আছে, দুইবার নোবেল পুরস্কার, এটা কিন্তু জিকের কোয়েশ্চেন যে বিজ্ঞানে দুইবার নোবেল পুরস্কার আবিষ্কার করে কে? মাদাম কুরি। কোন কোন সাবজেক্টে পেয়েছে? রসায়ন এবং পদার্থবিজ্ঞানে। ঠিক আছে, মাদাম কুরি দাগে রাখেন। দেখেন এমডব্লিউটি ন্যাশন ওয়াইড ডায়ালিং, টেলিফোনের একটি ডায়ালিং পদ্ধতি যার সাহায্যে বাংলাদেশের এক জেলা থেকে অন্য জেলায় ফোনে কথা বলা যায়। দরকার নাই এতটা, আইএসডি পড়বেন, ইন্টারন্যাশনাল সাবস্ক্রাইবার ডায়ালিং, টেলিফোনের একটি ডায়ালিং পদ্ধতি যার সাহায্যে দেশে বিদেশে ফোনে কথা বলা যায়। আইএসডিটা পড়বেন। ঠিক আছে, আইএসডি আর এনডব্লিউটির ফুল মিনিংটা পড়লেই হবে। কি শেষে সাইডে শেষে ছোট্ট করে লিখে রাখেন পূর্ণরূপ। এনডব্লিউডি হচ্ছে আপনার ন্যাশন ওয়াইড ডায়ালিং এবং আইএসডি হচ্ছে কি ইন্টারন্যাশনাল সাবস্ক্রাইবার ডায়ালিং। ঠিক আছে, টেলিগ্রাফ এমন একটি যন্ত্র যার সাহায্যে বৈদ্যুতিক তারের মাধ্যমে দূরবর্তী স্থানে সাংকেতিক ভাষায় সংবাদ প্রেরণ করা হয়। সবই সাধারণ বিজ্ঞানের কোয়েশ্চেন, চুপচাপ চোখ বন্ধ করে পড়ে ফেলবেন। এই পাশে দেখেন রাডারের পূর্ণরূপ আছে রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং, 2 স্টার দিয়ে রাখেন, খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। ঠিক আছে, রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং। লেজারের পূর্ণরূপ টেস্টার দিয়ে রাখেন, লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড ইমিশন অফ রেডিয়েশন। ঠিক আছে, লেজারের পূর্ণরূপ, তারপর হচ্ছে এলইডি লাইট ইমিটিং ডায়োড, এগুলো আপনারা জেনে রাখবেন। লেজারের পূর্ণরূপ কি? লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড ইমিশন অফ রেডিয়েশন। ঠিক আছে, তারপর দেখেন ব্ল্যাক বক্স, বিমানের একটি যন্ত্র, পুরো বিমানটি ধ্বংস হয়ে গেলে যন্ত্রটি ধ্বংস হয় না, এমনকি পানিতে নষ্ট হয় না। এই যন্ত্রে বিমান সম্পর্কিত তথ্য সংগৃহীত থাকে। আপনারা জেনে থাকবেন বা শুনবেন যে ধরেন কোথাও বিমান দুর্ঘটনা হয়েছে, তো খবরে বলতেছে যে বিমানের ব্ল্যাক বক্সটি উদ্ধার করা গিয়েছে। আবার এমনও বলতে পারে যে বিমানের ব্ল্যাক বক্সটি উদ্ধার করা যায়নি। ব্ল্যাক বক্স হচ্ছে এমন একটা বক্স যার মাধ্যমে বিমানের সমস্ত রকম তথ্যাদি সংরক্ষিত থাকে। এইটা মানে দুনিয়া ধ্বংস হয়ে গেল, বিমান ধ্বংস হয়ে গেল, এই ব্ল্যাক বক্সের কিছু হয় না। ঠিক আছে, তারপর চলে আসেন ভৌত পদার্থ বিজ্ঞান। ভৌত পদার্থ বিজ্ঞানের মধ্যে কি কি আছে? সমুদ্রের গভীরতা পরিমাপক 1 ফ্যাদম সমান 6 ফুট। লাগবে না। বলের আন্তর্জাতিক একক নিউটন, পড়বেন। স্টার দিয়ে রাখেন। বলের আন্তর্জাতিক একক হচ্ছে কি? নিউটন। এমকেএস পদ্ধতিতে ভরের একক কিলোগ্রাম, স্টার দিয়ে রাখেন। আন্তর্জাতিক পদ্ধতিতে আয়তনের একক ঘনমিটার, লাগবে না। সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, লাগবে, স্টার দিয়ে রাখেন। আন্তর্জাতিক একক পদ্ধতি চালু হয় 1960 সালে, লাগবে। কাজের একক জুল, লাগবে। ঠিক আছে, কোনটা কোনটা স্টার দিলাম তাহলে? বলের আন্তর্জাতিক একক হচ্ছে নিউটন, দেন হচ্ছে এমকেএস পদ্ধতিতে ভরের একক হচ্ছে কি কিলোগ্রাম, সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, আন্তর্জাতিক একক পদ্ধতি প্রথম চালু হয় 1960 সালে এবং কাজের একক কি? জুল। বোঝা গেছে? দেখেন আমি তো বারবার একটা কথা বলি আপনাদের, যে অ্যাডমিশন টেস্টের সময় আপনাদের জানতে হবে কোনটা পড়বো না, কোনটা বাদ দিব। ঠিক আছে, কোনটা পড়বো এটা হচ্ছে বেশি জানতে হয়, কোনটা পড়বো না। বোঝা গেছে? সো যেগুলো যেগুলো দাগালাম না ওগুলো পড়ার দরকার নেই, রিডিং করে রাখবেন। বাই চান্স যদি এসে পড়েন, আসার সম্ভাবনাই বেশি, যদি এসে পড়ে তখন মনে করে দিয়ে দিবেন। আর যেগুলো এসে দিচ্ছে সেগুলো একদম ঠোঁটের আগায় রাখবেন। চলেন, বিভিন্ন যন্ত্রের কতিপয় বৈজ্ঞানিক যন্ত্রে আমরা ব্যবহার দেখি, যে কোন যন্ত্র আসলে কি দিয়ে ব্যবহার করা হয়। উচ্চতা নির্ণয় যন্ত্রের নাম হচ্ছে অল্টিমিটার, লাগবে না। অ্যানিনোমিটার বাতাসে গতিবেগ ও শক্তি পরিমাপক যন্ত্র, এটা লাগিয়ে রাখেন। অডিওমিটার শব্দের তীব্রতা, টুইস্টার দিয়ে রাখেন। শব্দের তীব্রতা নির্ণয় যন্ত্রের নাম কি? অডিওমিটার। মোটর গাড়ির গতি নির্ণয় যন্ত্রের নাম হচ্ছে ওডোমিটার, আর টাচ স্পিডোমিটার, যেটা আসবে সেটা দিবেন। মোটর গাড়ির গতি নির্ণয় যন্ত্রের নাম কি? ওডোমিটার। ঠিক আছে, কার্ডিওগ্রাফ 3 স্টার, 1 2 3। কার্ডিওগ্রাফ হচ্ছে হৃৎপিণ্ডের গতি নির্ধারক, গতি নির্ণায়ক যন্ত্র। ঠিক আছে, আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো, জি পাচ্ছি। দাগান আমার সাথে সাথে বই দাগান, যেগুলো যেগুলো গুরুত্বপূর্ণ বলছে ওগুলো ওগুলো পড়বেন শুধু। ঠিক আছে, সবই পড়বেন, এগুলো ভালো করে পড়বেন। ট্যাকোমিটার একটু আগে আমরা পড়ে আসছি, উড়োজাহাজের যান্ত্রিক গতি নির্ণায়ক, উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম হচ্ছে ট্যাকোমিটার। ঠিক আছে, ক্রোনোমিটার দিয়ে আমরা সমুদ্রের দ্রাঘিমা নির্ণায়ক
যন্ত্র হচ্ছে ক্রোনোমিটার, যেটা দিয়ে আমরা সূক্ষ্মভাবে সময় পরিমাপ করতে পারি। ঠিক আছে, ক্রোনোমিটার দাগায় রাখেন। সমুদ্রের দ্রাঘিমা নির্ণায়ক যন্ত্রের নাম হচ্ছে কি ক্রোনোমিটার। পেরিস্কোপ পড়বেন, সাবমেরিন থেকে পেরিস্কোপ 3 স্টার দিয়ে রাখেন। সাবমেরিন থেকে সমুদ্রের উপরে জাহাজ দেখার যন্ত্র হচ্ছে পেরিস্কোপ। এটা লাস্ট টাইম নার্সিং এডমিশনে মেবি আসছিল পেরিস্কোপের ব্যাপারটা। সাবমেরিন থেকে সমুদ্রের উপরে জাহাজ দেখার যন্ত্রের নাম হচ্ছে কি পেরিস্কোপ। ঠিক আছে, ফ্যাথোমিটার সমুদ্রের গভীরতা নির্ণায়ক যন্ত্র। ব্যারোমিটারটা 3 স্টার দিয়ে রাখেন। বায়ুমণ্ডলের চাপ নির্ণায়ক যন্ত্রের নাম হচ্ছে কি ব্যারোমিটার। মনোমিটার হচ্ছে গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্র। সিসমোমিটার ভূমিকম্প পরিমাপ যন্ত্র। এখানে দেখেন দুইটা আছে, একটা হচ্ছে ভূমিকম্প পরিমাপক, একটা হচ্ছে ভূমিকম্প মাপার যন্ত্র। দুইটা প্রায় একই, সিসমোমিটার। ঠিক আছে, একটা ইংলিশ বাংলা, দুইটা একই জিনিস। চলে আসেন, ক্রেস্কোগ্রাফ হচ্ছে কি উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্র। স্টার দিয়ে রাখেন। উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্রের নাম কি ক্রেস্কোগ্রাফ। স্পিগোম্যানোমিটার একটু আগে আমরা জেনে আসি। স্টেথোস্কোপ মানব হৃৎপিণ্ড ও ফুসফুসের শব্দ নিরূপক যন্ত্র হচ্ছে কি স্টেথোস্কোপ। দেখেন ব্লাড প্রেশার যখন আমরা মাপি এই স্পিগোম্যানোমিটার এবং স্টেথোস্কোপ দুইটাই কাজে লাগে। ঠিক আছে, আমরা স্পিগোম্যানোমিটার দিয়ে রক্তচাপটা মাপি আর স্টেথোস্কোপ দিয়ে আমরা কানে সেটার বিট শুনি। দেখবেন যে ডাক্তাররা কানে দুইটা দিয়ে রাখে হেডফোনের মতো। ঠিক আছে, ওইটাকেই বলা হয় কি স্টেথোস্কোপ। এটা কিসের সাহায্যে কাজে লাগে? হৃৎপিণ্ড ফুসফুসের শব্দ শুনতে কাজে লাগে। সেক্সটনটা লাগবে না। চলে আসেন হাইড্রোমিটার, আপেক্ষিক গুরুত্ব নির্ণয় যন্ত্র লাগবে না। হাইড্রোফোন এটাও লাগবে না। রেন গেজ দরকার নাই। আচ্ছা, রেন গেজ দাগান, বৃষ্টি পরিমাপক যন্ত্র। এটা হচ্ছে কি রেন গেজ। বৃষ্টি পরিমাপক যন্ত্রের নাম কি রেন গেজ। তারপরে দেখেন গ্রডিমিটার, পানির তলায় তেলের সঞ্চয় নির্ণয় যন্ত্র হচ্ছে কি গ্রাডিমিটার। ঠিক আছে, জাইরো কম্পাস জাহাজের দিক নির্ণায়ক যন্ত্র। টেস্টার দিয়ে রাখেন। জাহাজের দিক নির্ণায়ক যন্ত্রের নাম কি জাইরো মিটার। বুঝা গেছে? সরি, জাইরো কম্পাস। তারপর দেখেন পদার্থবিজ্ঞানে বিভিন্ন আবিষ্কার ও আবিষ্কারক। পুরোটা একদম 3 স্টার দিয়ে রাখেন। পুরো ছকটাই পড়তে হবে আপনাদের। তার মধ্যে যেগুলো বেশি করে পড়বেন সেগুলো হচ্ছে টেলিভিশন। আচ্ছা, সিরিয়ালেই পড়ি। বাষ্পচালিত ইঞ্জিন আবিষ্কার করে কি জেমস ওয়াট কত সালে? 1769 সালে। দেশ হচ্ছে স্কটল্যান্ড। এটা লাগবে না, টেলিভিশনটা পড়বেন। টেলিভিশন আবিষ্কার করে জন এল বেয়ার্ড। ঠিক আছে, আর 1926 সালে আবিষ্কৃত হয়, এটা জানবেন। টেলিফোন আবিষ্কার করে আলেকজান্ডার গ্রাহাম বেল। কত সালে আবিষ্কার করে? 1876 সালে দাগান। রেডিও আবিষ্কার করে জি মার্কনি। কত সালে? 1894 সালে। পেট্রোল ইঞ্জিন নিকোলাস অটো লাগবে না। ফোনোগ্রাফ লাগবে না। বৈদ্যুতিক বাতি টমাস আলভা এডিসন, একটু আগে আমরা পড়ে আসছি, সেটা হচ্ছে 1878 সালে। এক্স আবিষ্কার করে রনজেন 1895 সালে। লেজার লাগবে না। ব্যারোমিটার টরেসিল আবিষ্কার করে 1643 সালে। তেজস্ক্রিয় আবিষ্কার করে হেনরি বেকরেল, গুরুত্বপূর্ণ একটা জিনিস হেনরি বেকরেল। ঠিক আছে, স্টার দিয়ে রাখেন। পারমাণবিক বোমা আবিষ্কার করে ওপেনহেইমার লাগবে না। ডিনামাইট আবিষ্কার করে আলফ্রেড নোবেল 1862 সালে। রেল ইঞ্জিন আবিষ্কার করে স্টিফেনসন 1825 সালে। ঠিক আছে, যেগুলো যেগুলো গোল দিয়ে বললাম সেগুলো একদম টোটের আগায় রাখবেন। ঠিক আছে, চলে আসেন তরঙ্গ শব্দ। দেখেন এগুলো সবই ভৌতবিজ্ঞানের অংশ। তরঙ্গ শব্দ, চাঁদে কোনো শব্দ করলে তা শোনা যায় না, কারণ সেখানে কি নাই, কোনো বায়ু নাই। ঠিক আছে, শব্দ সঞ্চালনের জন্য অবশ্যই কি প্রয়োজন? মাধ্যম প্রয়োজন। এই যে আমার কথা যে আপনারা শুনতে পাচ্ছেন সেটা হয়তো তার মাধ্যমে শুনতে পাচ্ছেন, আর আমার সামনে যারা আছে তারা আমার কথা যেভাবে শুনতে পাচ্ছেন সেটা হচ্ছে কি বায়ু মাধ্যম। আর মাধ্যম ছাড়া কিন্তু শব্দ সঞ্চালিত হবে না। শব্দ সঞ্চালনের জন্য মাধ্যম লাগবে। আর চাঁদে কোনো মাধ্যম নেই, চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই, কোনো মাধ্যম নেই। চাঁদে কোনো শব্দ করলে আমরা সেই শব্দ শুনতে পাবো না। ঠিক আছে, আল্ট্রাসোনোগ্রাফি ছোট তরঙ্গ দৈর্ঘ্যের শব্দের দ্বারা ইমেজিং। আল্ট্রাসোনোগ্রাফি দ্বারা আমরা হচ্ছে কি যে আহ আমাদের চিকিৎসা ক্ষেত্রে আল্ট্রাসোনোগ্রাফির হিউজ পরিমাণের ব্যবহার রয়েছে। যেমন আমরা হচ্ছে গর্ভবতী মায়েদের দেহে বাবুদের অবস্থা আমরা জানতে পারি। দেন হচ্ছে নানা রকম টিউমার এগুলোর অবস্থানও আমরা জানতে পারি। তারপর হচ্ছে যে মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি, এটা আপনাদের আগেও বলেছি, যে মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি সেটা হচ্ছে কি কঠিন মাধ্যম। ঠিক আছে, বাতাসে জলকণা বেশি থাকলে শব্দের বেগ বেড়ে যায়। শব্দের চেয়ে দ্রুতগতির বিমান হচ্ছে কি সুপারসনিক বিমান, জেনে রাখবেন। শব্দের চেয়ে দ্রুতগতির বিমান হচ্ছে সুপারসনিক বিমান। শব্দের প্রতিধ্বনি সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে কি প্রতিফলন। শব্দের প্রতিধ্বনি সৃষ্টির কারণ হচ্ছে কি প্রতিফলন। আমি যেখানে কথা বলছি সামনের দূর পাহাড়ে যে আমার কথাটা বাড়ি খেয়ে আবার আমার কাছে চলে আসছে, আমার কথাটা সামনের পাহাড়ে যে বাড়ি খেয়ে প্রতিফলিত হয়ে পুনরায় আবার আমার কানে চলে আসছে। অর্থাৎ শব্দের প্রতিধ্বনি সৃষ্টি হয় কিসের কারণে? প্রতিফলনের কারণে। এখান থেকে 4টা লাইন দাগায় রাখেন। যে গতি সবচেয়ে বেশি, শব্দের গতি সবচেয়ে বেশি হচ্ছে কঠিন মাধ্যমে। বাতাসে জলকণা বেশি থাকলে শব্দের বেগ বেড়ে যায়। শব্দের চেয়ে দ্রুত গতির বিমান হচ্ছে সুপারসনিক বিমান, এবং শব্দের প্রতিধ্বনি সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে কি প্রতিফলন। ঠিক আছে, সবচেয়ে দ্রুত অগ্রসর হওয়া তরঙ্গ হচ্ছে কি সূর্যের তাড়িৎচুম্বকীয় তরঙ্গ। অর্থাৎ এই তরঙ্গ সবচেয়ে দ্রুত সঞ্চালিত হয়। স্টার দিয়ে রাখেন। গ্রহণযোগ্য শব্দ দূষণের মাত্রা 70 ডেসিবেল, 3 স্টার। গ্রহণযোগ্য শব্দ দূষণের মাত্রা
গ্রহণযোগ্য শব্দ শুনে মাত্রা কত? 70 ডেসিবেল, 3 স্টার। কুকুরের শ্রাব্যতার সীমা স্টার দিয়ে রাখেন 35,000 হার্জ। শব্দ উৎপত্তিকার তার আগে একটা লাইন আছে, শব্দ উৎপত্তির কারণ হচ্ছে বস্তুর কম্পন, স্টার দিয়ে রাখেন। কোন বস্তু কম্পিত না হলে কখনোই শব্দ উৎপন্ন করবে না, ঠিক আছে। বাদুড়ের শ্রাব্যতার ঊর্ধ্বসীমা, এটা লাগবে না, মাইক্রোসফট লাগবে না, কুকুরেরটা জানলেই হবে। এগুলো সব হচ্ছে আপনার ক্লাস 8 এর বিজ্ঞান বই থেকে দিছে, একদম বেসিক কোশ্চেন, বুঝা গেছে? চলে আসেন, উচ্চ শব্দযুক্ত শিল্প কারখানায় শ্রমিকের শ্রবণ শক্তি অর্ধেক হ্রাস পায় প্রতি 10 বছরে, লাগবে না। শব্দ তো তরঙ্গ উৎপন্ন করা যায় কোয়ার্টজ ক্রিস্টাল অসিলেটর, লাগবে না। শব্দের গতি সবচেয়ে কম বায়ুর মাধ্যমে, লাগবে, স্টার দিয়ে রাখেন। পানির মাধ্যমে শব্দের বেগ 1450 মিটার পার সেকেন্ড, এগুলো সবাই আমরা আগেই নোট করাইছি, এটা হচ্ছে জায়গায় রাখেন 2 স্টার দিয়ে। পানির মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি 1450 মিটার পার সেকেন্ড। শব্দ চঞ্চলের জন্য দরকার হচ্ছে কি অবিচ্ছিন্ন জ্বর মাধ্যম দরকার। শব্দ সমুদ্রের গভীরতা নির্ণয় করা যায় প্রতিধ্বনির সাহায্যে, যেটা বললাম সোনারের সাহায্যে, স্টার দিয়ে রাখেন। মানুষের বর্তির হওয়ার সর্বোচ্চ শ্রুতিসীমা হচ্ছে 150 ডেসিবেল, ডিবি না, এটা ডেবি হবে, অর্থাৎ ডেবি মানে ডিবি আর কি, এটা ডিআরবি ডেসিবেল, ঠিক আছে। সমুদ্রের গভীরতা মাপক যন্ত্রের নাম ফ্যাথোমিটার, এটা আগে আমরা পড়ে আসি। শব্দের তীব্রতার ব্যবহারিক একক হচ্ছে কি ডেসিবেল, 2 স্টার দিয়ে রাখেন। শব্দের তীব্রতার ব্যবহারিক একক কি ডেসিবল। শব্দ তরঙ্গ হলো অনুদৈর্ঘ্য বা লম্বিক তরঙ্গ, স্টার দিয়ে রাখেন, গুরুত্বপূর্ণ জিনিস। শব্দ তরঙ্গ হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ বা লম্বিক তরঙ্গ, ঠিক আছে। 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য বায়ুতে শব্দের বেগ বৃদ্ধি পায় 0.6 মিটার পার সেকেন্ড, 3 স্টার দিয়ে রাখেন। 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি বৃদ্ধি পায় বায়ুতে শব্দের বেগ বৃদ্ধি পায় 0.6 মিটার পার সেকেন্ড। বায়ু অপেক্ষা পানিতে শব্দের বেগ বেশি, খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন, 3 স্টার দিয়ে রাখেন। 4 গুণ বেশি, বায়ু অপেক্ষা পানিতে শব্দের বেগ 4 গুণ বেশি। ন্যূনতম যে সময়ের মধ্যে শব্দ ফিরে আসলে আর প্রতিধ্বনি শোনা যাবে না সেটা হচ্ছে 0.1 সেকেন্ড, 0.1 সেকেন্ড, স্টার দিয়ে রাখেন 0.1 সেকেন্ড। বাতাস অপেক্ষা লোহাতে শব্দ দ্রুত চলে 15 গুণ, একটা স্টার দিয়ে রাখেন। আলোর চেয়ে শব্দের গতিবেগ কম, জেনে রাখবেন। শব্দ বায়ু মাধ্যমে দ্রুত চলে বর্ষাকালে, এটা জেনে রাখবেন, 2 স্টার দিয়ে রাখেন। শব্দ বায়ুর মধ্যে দ্রুত চলে কোন কালে? বর্ষাকালে। লোহা মাধ্যমে শব্দের বেগ 5221 মিটার পার সেকেন্ড। কোন মাধ্যমে শব্দ কত বেগ সেটা আমি আপনাদের আগেই লিখিয়েছি, নোট দেখবেন। শব্দ বা প্রতিধ্বনি, শব্দ বা প্রতিধ্বনি শোনার জন্য উচ্চ এবং প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব হওয়ার প্রয়োজন ন্যূনতম 16.66 মিটার, 3 স্টার। কম্পাঙ্ক বলে শব্দের তীক্ষ্ণতা কি বাড়ে, স্টার দিয়ে রাখেন, কম্পাঙ্ক বলে শব্দের তীক্ষ্ণতা বাড়ে। রোগ নির্ণয় ও চিকিৎসার ক্ষেত্রে ব্যবহৃত হয় শব্দোত্তর তরঙ্গ, স্টার দিয়ে রাখেন। শব্দোত্তর তরঙ্গ ব্যবহার হচ্ছে কি রোগ নির্ণয় এবং চিকিৎসার ক্ষেত্রে, 3টা স্টার দিয়ে রাখেন, খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। রোগ চিকিৎসা, ভ্যাকসিন ট্যাক্সিন যাই বলেন না, মেডিকেল যেসব ব্যাপার স্যাপার সবই নার্সিং এর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। দেখেন তারপর মানুষের শ্রাব্যতার ঊর্ধ্বসীমা হচ্ছে কি 20,000 হার্জ, এটা 7 স্টার দিয়ে রাখেন, যত স্টার পারেন দিয়ে রাখেন। মানুষের শ্রাব্যতার ঊর্ধ্বসীমা হচ্ছে কি 20,000 হার্জ, ঠিক আছে। 20 হার্জ থেকে 20,000 হার্জ হচ্ছে রেঞ্জ। দেখেন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা স্বাভাবিক চাপে বাতাসের শব্দের বেগ 332 এমএস ইনভার্সন, খুবই গুরুত্বপূর্ণ লাইন, 3টা স্টার দিয়ে রাখেন। দেখেন দৈর্ঘ্য, এবার হচ্ছে দেখেন এসআই একক কি আমরা কিছু রাশির একক জানবো, ঠিক আছে। আপনার জন্য এর থেকে জানবেন দৈর্ঘ্য একক জানবেন, তাপমাত্রা একক জানবেন, তড়িৎ প্রবাহের একক জানবেন, ক্ষেত্রফলের একক জানবেন, দেন হচ্ছে আমি দাগে দিচ্ছি এগুলাই পড়বেন। বেগ, দ্রুতি, ত্বরণ এগুলো সবই আপনারা জানেন, সবই পড়ে আসছেন। কাজের একক জানবেন, চাপের একক, কম্পাঙ্কের একক, আধানের একক, তেজস্ক্রিয়তার একক, তেজস্ক্রিয়তার একক স্টার দিয়ে রাখেন। তেজস্ক্রিয়তার একক বেকেরেল, খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, নার্সিং এ আসছে। এক্স রে একক লাগবে না। লেন্সের ক্ষমতা ডায়োপ্টার, এটা দাগান। রোধ হচ্ছে ওহম, হয়েছে, আর লাগবে না, এগুলাই পড়বেন। চলে আসেন তাপ ও তাপগতিবিদ্যা, আপনারা কি দাগিয়েছেন আমার সাথে সাথে? হ্যালো, হ্যাঁ, দেখাইতেছি ভাইয়া। জানতে হবে কোনগুলা পড়বো না, যাতে ওগুলো পরে আমার সময় নষ্ট না হয়। শুধু চোখ বন্ধ করে দাগায় যান, তারপর বাসায় যেয়ে পড়বেন। যদি সমস্যা হয় আমি তো আছি, এখানে বোঝার মতো কিছু নাই, সব হচ্ছে বেসিক, মানে 8-9 এর কোয়েশ্চেন সব এখানে। দেখেন তাপ ও তাপগতিবিদ্যাতে চলে আসেন। পাহাড়ের উপর রান্না করতে বেশি সময় লাগে বায়ুচাপ কম থাকার কারণে, ঠিক আছে। যদি কোশ্চেন আসে যে কোথায় রান্না করতে বেশি সময় লাগে, পাহাড়ের উপরে,
দাগায় রাখেন ফারেনহাইট স্কেলে, ফারেনহাইট ও সেলসিয়াস স্কেল কত ডিগ্রি তাপমাত্রা সমান তাপমাত্রা নির্দেশ করে? -40 ডিগ্রি সেলসিয়াস। 3 স্টার, খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। -40 ডিগ্রি সেলসিয়াস, এটা ক্লাস 10 এর ফিজিক্স বই থেকে কোশ্চেনটা করছে। দেখেন, মাটির পাত্রে পানি ঠান্ডা থাকে মাটির পাত্রে পানির বাষ্পীভবনের সাহায্যে। মাটির পাত্রে বা কলসিতে কি থাকে? পানি সবসময় ঠান্ডা থাকে। কেন ঠান্ডা থাকে? কারণ এখানে পানির বাষ্পীভবন হয়। ঠিক আছে, বাষ্পীভবনটা গোল করেন, বাষ্পীভবনের সাহায্যে মাটির পাত্রে পানি ঠান্ডা থাকে। আকাশ মেঘলা থাকলে গরম বেশি লাগে, কারণ মেঘ পৃথিবীর পৃষ্ঠ থেকে বিকিরণ তাপকে উপরে যেতে বাধা দেয় বলে। মানে যেই তাপ ভূপৃষ্ঠ থেকে উপরে যাবে, ছড়ায় যাবে, সেগুলো আবার মেঘের কারণে পৃথিবীতে ফিরে আসে। তাই আকাশ মেঘলা থাকলে ভ্যাপসা গরম লাগে। ঠিক আছে, ভাপসা গরম লাগে, আমরা যেটাকে বলি। ঠিক আছে, তারপর রান্না করার হাঁড়ি পাতিল সাধারণত অ্যালুমিনিয়ামের তৈরি হয়। এর প্রধান কারণ এতে দ্রুত তাপ সঞ্চালিত হয় এবং খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়। জেনে রাখবেন, অতটা গুরুত্বপূর্ণ না। যে রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়, কালো রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়। প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কারণ উচ্চ চাপে তরল স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। প্রেসার কুকারে মানে রান্না তাড়াতাড়ি হয় কেন? কারণ এখানে যেই চাপটা, সেটা প্রচুর পরিমাণে চাপ থাকে, চাপটা ভেতর থেকে বের হতে পারে না, একদম সিল করা থাকে। ঠিক আছে, সর্বনিম্ন তাপমাত্রা নির্দেশক হচ্ছে হিমাঙ্ক এবং সর্বোচ্চ তাপমাত্রা নির্দেশক হচ্ছে স্ফুটনাঙ্ক। সাইডে লিখে রাখেন, সর্বনিম্ন হিমাঙ্ক, সর্বোচ্চ স্ফুটনাঙ্ক। দেখেন, আমাদের জীবন অত্যাবশ্যক পদার্থ লবণ, লবণের সংকেত লিখে রাখেন NaCl। আমাদের খাদ্য লবণের সংকেত কি? NaCl। পানির ব্যতিক্রমী প্রসারণ লাগবে না, ক্রমশ ব্যারোমিটারে পারদ উচ্চতা বৃদ্ধি ইঙ্গিত দেয় ভালো আবহাওয়ার। একটা জিনিস জেনে রাখবেন, যে ব্যারোমিটারে যদি পারদের উচ্চতা বাড়ে তাহলে আবহাওয়া কি? ভালো। ঠিক আছে, আর ব্যারোমিটারে যদি পারদের উচ্চতা কমে যায় তার মানে কি? আবহাওয়া আস্তে আস্তে খারাপ হচ্ছে, আপনার কি হবে? ঝড় বৃষ্টি হলেও হতে পারে। তাহলে উচ্চতা বৃদ্ধি মানে ভালো। তাপ সঞ্চালনের প্রক্রিয়া 3টি, ঠুটস্থ করে রাখবেন। পরমশূন্য তাপমাত্রা মান -273 ডিগ্রি সেলসিয়াস, বা সাইডে লিখে রাখেন -273 ডিগ্রি 0.15 ডিগ্রি সেলসিয়াস বা 0 কেলভিন। পরম শূন্য তাপমাত্রার মান -273 ডিগ্রি সেলসিয়াস বা -273.15 ডিগ্রি সেলসিয়াস বা 0 কেলভিন। সাইডে লিখে রাখেন ছোট করে। দেখেন, তাপমাত্রা পরিমাপের বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক C/5 F-32/9 K-273/5। যদি আপনাদের কোশ্চেন আসে যে কোনো একটা জায়গায় সেলসিয়াস স্কেলের মান এত, সেইখানে ফারেনহাইট স্কেলের মান কত হবে, তখন আপনারা এই সমীকরণটা ইজিলি বের করে আসতে পারবেন। সো সমীকরণটা মনে রাখবেন। ঠিক আছে, এই সমীকরণে কার কোনো অসুবিধা আছে? থাকার কথা না, সবচেয়ে ইজি কোশ্চেন, সবচেয়ে ইজি সমীকরণ নাকি 9-10 এর আমাদের। বুঝা গেছে? সমীকরণটা কি? C/5 F-32/9 K-273/5। এখানে যে কোনো দুটো সমীকরণ নিয়ে আমরা যে কোনো একটার মান বের করতে পারি। যদি আমাদের ফারেনহাইটের মান দেওয়া থাকে, যদি বলে সেলসিয়াসে বের করতে, তাহলে আমরা সেলসিয়াস এবং ফারেনহাইটের সম্পর্ক দুইটা বসায় হিসাব নিকাশ করব। আর যদি ফারেনহাইট দেওয়া থাকে, কেলভিনে বের করতে বলে, তাহলে আমরা ফারেনহাইট আর কেলভিনের সম্পর্ক বসে হিসাব নিকাশ করব। ঠিক আছে, তারপর চলে আসেন, মাটির পাত্রে পানি ঠান্ডা থাকে কারণ কি? যেটাকে আমরা পড়ে আসলাম, বাষ্পীভবনের সাহায্যে। প্রেসার কুকারে পানির স্ফুটনাঙ্ক কি হয়? উচ্চ চাপের কারণে পানির স্ফুটনাঙ্ক অনেক বেশি হয়। পর্বত চূড়ায় আরোহণ করলে নাক দিয়ে রক্তপাত হতে পারে, কারণ উঁচু পর্বত চূড়ায় বায়ুর চাপ কি থাকে? কম থাকে। তাহলে পর্বত চূড়ায় নাক দিয়ে রক্ত পড়ার কাম কি? সেখানে বায়ুর চাপ কম। দাগায় ফেলেন, বায়ুর চাপ কম থাকার কারণে। মেঘাচ্ছন্ন আকাশে মেঘাচ্ছন্ন আকাশ রাত অপেক্ষাকৃত গরম হয় কারণ মেঘ মাটি থেকে বায়ুতে তাপ বিকিরণে বাধা দেয়। যেটা আমি একটু আগে পড়ে আসলাম, যে ভবিষ্যৎ থেকে যে চাপটা ছড়িয়ে যেত উপরে, সেটা মেঘ আটকায় ও পৃথিবীতে পাঠিয়ে দেয়, যার জন্য কি হয়? আপনার অনেক পরিমাণে গরম লাগে। যে রঙের বস্তু তাপ শোষণ ক্ষমতা কম সেটা হচ্ছে সাদা, আর তাপ শোষণ ক্ষমতা সবচেয়ে বেশি কালো, যার জন্য ওই কালো রঙের কাপে চা অনেক বেশি তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। অর্থাৎ গরম চা থেকে সব তাপমাত্রা শোষণ করে নেয় কে? কালো রঙের কাপ। ঠিক আছে, আর সবচেয়ে কম তাপমাত্রা শোষণ করে কে? সাদা রঙের কাপ বা, ঠিক আছে, সাদা রংটা। ঠিক আছে, তারপর চলে আসেন, স্ফুটন শুরু হওয়ার পর পানি জীবাণুমুক্ত হয় 15 থেকে 20 মিনিট ধরে স্ফুটন করলে। ঠিক আছে, মানে স্ফুটন ধরেন আপনার 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি ফুটতে শুরু করছে, তারপরে যদি আপনি 15 থেকে 20 মিনিট রাখেন তাহলে সব জীবাণু মরে যাবে। শুধু পানি ফুটলেই যে পানি বিশুদ্ধ হয়ে গেছে এমন কিন্তু না, পানি ফুটার পরও সেটাকে 15-20 মিনিট রাখলে সেটা কি হবে? পানি জীবাণুমুক্ত হবে। আমরা অনেকে এই ভুলটাই করি, পানি ফুটলে পানি নামায় ফেলেছি, জীবাণুমুক্ত হয়ে গেছে, কিন্তু ব্যাপারটা কিন্তু এমন নয়। ঠিক আছে, আরো 15 থেকে 20 মিনিট রাখতে হবে। দেখেন, যে পাড়ের চূড়ায় পানির স্ফুটনাঙ্ক কমে যায়, কারণ এটা আবার দিছে, যাই হোক, চলে আসেন, কাপড়ে তাপ বিকিরণ ও শোষণ করার ক্ষমতা সবচেয়ে বেশি কালো রঙের। আবারও সেম কোশ্চেন, দাগায় রাখেন, তাপ সঞ্চালনের দ্রুততম প্রক্রিয়া হচ্ছে কি? বিকিরণ। তাপ সঞ্চালনের দ্রুততম প্রক্রিয়া কি? বিকিরণ। দাগায় রাখেন, তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় বায়বীয় পদার্থ, স্টার দিয়ে রাখেন।
সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে বিকিরণ পদ্ধতিতে এবং সময় লাগে 8 মিনিট, কত 40 সেকেন্ডের মতো, ঠিক আছে, বা 8 মিনিট, ঠিক আছে। সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কত, কোন পদ্ধতিতে? বিকিরণ পদ্ধতিতে, ঠিক আছে। মেঘলা রাতে শিশির উৎপন্ন হয় না, লাগবে না। ভূপৃষ্ঠ হতে উপরে উঠলে শরীর কেটে রক্ত পড়ে, সেখানে বায়ুর চাপ, এটাও লাগবে না। একটি বদ্ধ ঘরে, দরকার নাই। চলে আসেন রেফ্রিজারেটর কি ব্যবহৃত হয়? অ্যামোনিয়া ফ্লুয়েন্ট। গুরুত্বপূর্ণ এমসিকিউ, স্টার দিয়ে রাখেন। রেফ্রিজারেটর কি ব্যবহৃত হয়? অ্যামোনিয়া ও ফ্লুয়েন্ট। ফারেনহাইট স্কেলে পানির স্ফুটনাঙ্ক কত? 212 ডিগ্রি ফারেনহাইট। দাগায় রাখেন স্টার দিয়ে। শীতকালে ভিজা কাপড় তাড়াতাড়ি শুকায়, বাতাসে জলীয় বাষ্প কম থাকে বলে। দাগায় রাখেন। বর্ষাকালে কাপড় শুকাইতে দেরি লাগে, বাট শীতকালে কিন্তু অনেক তাড়াতাড়ি শুকায়। শহরের রাস্তায় ট্রাফিক পুলিশ সাধারণত সাদা ছাতা এবং সাদা জামা ব্যবহার করে তাপ বিকিরণ থেকে বাঁচার জন্য। অর্থাৎ আপনি যদি কালো রঙের, এই যে গরম সময় যদি আপনি কালো রঙের কাপড় পরে ঘোরাফেরা করেন, তাহলে কিন্তু আপনার কিন্তু গরম বেশি লাগবে। কারণ কালো রঙের কাপড় কি করে, বা কালো রংটা কি করে, ওরা তাপ শোষণ করে নেয়, প্রচুর পরিমাণে তাপ শোষণ করে। সাদা রংটা এতটা তাপ শোষণ করে না, তাই গরমকালে সাজেস্ট করা হয় যে যতটা হালকা কালার, সাদা কালারের ড্রেস যেন পরে, তাহলে গরমটা কি লাগবে, কম লাগবে, ঠিক আছে। তারপর চলে আসেন রসায়নের কিছু আবিষ্কার, না তারপর উপরে কিছু পড়া আছে। মোটর গাড়ির ইঞ্জিনকে ঠান্ডা রাখার জন্য পানি ব্যবহার করা হয়, কারণ অনেক তাপ শোষণ করলে পানির উষ্ণতা অল্প বৃদ্ধি পায়, লাগবে না। তাপমাত্রা বৃদ্ধি পেলে কার্বনের রোধ হ্রাস পায়, এটা দাগা রাখেন স্টার দিয়ে। শীতকালে আমাদের দেশে ভেজা কাপড় দ্রুত শুকায় এবং গায়ের চামড়া বা ঠোঁট ফেটে যায়, কারণ এখানে আপেক্ষিক আর্দ্রতা কি থাকে, কম থাকে, ঠিক আছে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা কম থাকার কারণে এই বায়ুর মধ্যে যে জলীয় বাষ্পগুলো আছে সেগুলো আমাদের থেকে ওই জলীয় বাষ্প বা আমাদের দেহের মধ্যে যেটা আছে সেটা টানতে থাকে, মানে সেটা শোষণ করতে চেষ্টা করে। তখনই দেখা গেছে আমাদের ঠোঁট, মুখ টুক সব কি হয়ে যায়, আপনার শুকিয়ে যায়, টান টান ফিল হয়। কোল্ড ক্রিম ইউজ করলে সেটা আবার কি হয়ে যাবে, কমে যাবে, ঠিক আছে। চলে আসেন রসায়নের কিছু আবিষ্কারক। এখান থেকে যেটা পড়বেন, অক্সিজেন আবিষ্কার হয় কত সালে পড়বেন, হাইড্রোজেনটা পড়বেন, প্রোটন নিউট্রন পড়বেন, ডিনামাইট পড়বেন, শুষ্ক কোষ করবেন, আর লাগবে না, ঠিক আছে। অক্সিজেন ইলেকট্রন খুবই গুরুত্বপূর্ণ, ইলেকট্রন স্টার দেন, অক্সিজেন স্টার দেন, ঠিক আছে। চলে আসেন আলোর প্রকৃতি ও আলোর যন্ত্রপাতি। দর্পণ মানে হচ্ছে আয়না। যে মসৃণ তলে আলো নিয়মিত প্রতিফলন করে সেটাই হচ্ছে কি, দর্পণ, মানে যেখানে আমরা আমাদের চেহারা দেখি। তো হচ্ছে এই দর্পণ আপনার দুই রকমের হয়, একটা হচ্ছে গোলীয় দর্পণ, একটা হচ্ছে কি সমতল দর্পণ। বুঝা গেছে? এখানে যেগুলো আছে উম আমি এই আলো টপিকটা আপনাদের একটু দেখাই দিই। দেখেন আমরা এখন যেটা পড়তেছিলাম সেটা হচ্ছে কি দর্পণ। লেখা কি বোঝা যাচ্ছে আমার? একটু রেসপন্স করেন সবাই, এবার খাতা নোট করেন। দর্পণের বাংলা ভাষা হচ্ছে আয়না। দর্পণ দুই প্রকার, গোলীয় দর্পণ আর এটা হচ্ছে সমতল দর্পণ, ঠিক আছে। তো দর্পণটা কিভাবে কাজ করে, ধরেন এটা যদি একটা কাঁচ হয়, ধরলাম এটা একটা কাঁচ, তো এই কাঁচের যে কোনো এক পাশে একটা প্যারা লাগানো হয়, প্যারা বা গ্যালভানাইজিং করা হয়। তো গ্যালভানাইজিং করা হয় মানে কি, এই পাশে আপনার সিলভার বা পারদের প্রলেপ দেওয়া হয়। তো যেই পাশে সিলভার বা পারদের প্রলেপ দেওয়া হবে তার বিপরীত পাশ আপনার আয়না হিসেবে কাজ করবে, ঠিক আছে। তাহলে দর্পণটা কি, দর্পণ হচ্ছে আপনার একটা সমতল প্রতিফলক পৃষ্ঠ যেখানে আলো নিয়মিত প্রতিফলন ঘটবে। আর এই দর্পণের যে পাশে আপনার প্যারা বা গ্যালভানাইজিং করা থাকবে তার বিপরীত পাশ আয়না হিসেবে কাজ করবে। আমি যদি এই পাশে যদি প্যারা লাগাই তাহলে আমার এই পাশটা কি হবে, আয়না হিসেবে কাজ করবে, ঠিক আছে। আলো নিয়মিত প্রতিফলন মানে কি, যদি একটা আলোর কোষ এইভাবে আসে তাহলে সে কি হবে, আপনার নিয়মিত প্রতিফলন মানে প্রতিফলিত হবে, যেই কোণে আসছে সে সেই কোণেই প্রতিফলিত হবে। সে যদি এইভাবে আসে সে এইভাবে প্রতিফলিত হবে, এই কোণটা এখানেতে কি থাকবে, সমান থাকবে। আবার সে যদি আপনার একদম সমান সমান আসে তাহলে সে একদম সমান সমানই ফিরে যাবে। এটা হচ্ছে কি দর্পণ। তো এই যে দর্পণ হচ্ছে আপনার দুই প্রকার, একটা হচ্ছে সমতল দর্পণ, একটা হচ্ছে কি গোলীয় দর্পণ। আমি এখন যেটা আঁকলাম সেটা হচ্ছে সমতল দর্পণ, আর গোলীয় দর্পণ হচ্ছে গোল। গোলীয় দর্পণটা কি অনেকটা গোল রকমের। ধরেন এই যে যদি এটা হচ্ছে একটা গোল দেখতে পাচ্ছি আমরা, তো এই গোলকে যদি আমরা এই পাশে যদি প্যারা লাগাই, যদি এই পাশে যদি আমরা গ্যালভানাইজিং করি তাহলে এটা কি হবে, আপনার আয়না হিসেবে কাজ করবে এই পাশটা। তাহলে এটা হচ্ছে কি গোলীয় দর্পণ। তাহলে দর্পণ হচ্ছে কয় প্রকার, দুই প্রকার, একটা হচ্ছে আপনার সমতল দর্পণ আর একটা হচ্ছে কি গোলীয়
দর্পণ। তো দর্পণের সাথে আরো গোলীয় দর্পণ আবার দুই প্রকার। গোলীয় দর্পণ আবার কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে আপনার অবতল দর্পণ আর একটা হচ্ছে কি উত্তল দর্পণ। গোলীয় দর্পণ কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে অবতল আর একটা হচ্ছে কি উত্তল। এবার উত্তল অবতল কিভাবে চিনব? অবতল দর্পণ হচ্ছে যদি আমার এই পাশে মানে উঁচু পিঠে যদি প্যারা লাগানো থাকে, তাহলে এই যে ভেতরটা হচ্ছে কি আমার আয়না হিসেবে কাজ করবে, এটা হচ্ছে কি অবতল দর্পণ। আর যদি আমার ভেতরের দিকে প্যারা লাগানো থাকে বা গ্যালভানাইজিং করা থাকে, তাহলে আমার এই উঁচু পৃষ্ঠটা আয়না হিসেবে কাজ করবে, তখন সেটা হবে কি উত্তল দর্পণ। উত্তল দর্পণ মানে উঁচু পৃষ্ঠ আয়না হিসেবে কাজ করবে, আর অবতল দর্পণ মানে ভেতর পৃষ্ঠটা আয়না হিসেবে কাজ করবে। বোঝা গেছে দর্পণের কাহিনী? দর্পণ কয় প্রকার? দর্পণ দুই প্রকার, গোলীয় দর্পণ, সমতল দর্পণ। গোলীয় দর্পণ আবার দুই প্রকার, অবতল দর্পণ এবং উত্তল দর্পণ। বোঝা গেছে? একটু রেসপন্স করেন কাইন্ডলি। কোনো অসুবিধা এখানে? না স্যার। দেখেন, তারপর চলে আসেন দর্পণ শেষ, এবার আলো প্রতিসরণে চলে আসেন। আলো প্রতিসরণ হচ্ছে আলোক রশ্মি যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যাবে, দুই মাধ্যমে আলোক রশ্মির কি হবে আপনার দিকটা চেঞ্জ হবে, ঠিক আছে? আর এই দিক পরিবর্তন করার ঘটনাকে কি বলা হয়? আলোর প্রতিসরণ। আমি যদি এটা আপনাদের আপনাদের কাছে সবাই এ বইটা আছে, কি বলে এটাকে 9-10 এর বিজ্ঞান বইটা আছে না সবার কাছে? জি স্যার। এটাতে আপনারা দেখতে হলে আলো চাই, 115 পেজ বের করেন। সবার কাছে বইটা আছে? 115 পেজ বের করেন, 115। আমি বই থেকে এই বই থেকে কিছু দেখাই দিব, এখানে পুরোপুরি কমপ্লিট করে দেওয়া নাই। বের করেছেন 115 পেজ? জি স্যার। দেখেন প্রতিসরণের সূত্র আছে দুইটা, কয়টা সূত্র আছে? আচ্ছা আপনারা প্রতিসরণটা কি বুঝেন? প্রতিসরণটা কি দেখি বোঝানো লাগবে? না স্যার। ঠিক আছে, তাহলে আলো প্রতিসরণ 119 পেজ বের করেছেন সবাই? জি স্যার। এখানে দাগাবেন আমার সাথে সাথে যে আলো প্রতিসরণ কাকে বলে। যে আলোক রশ্মি যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তির্যক ভাবে আপতিত হয়, তখন দুই মাধ্যমে বিভক্ত হলে আলোক রশ্মির কি হয় আপনার দিকটা পরিবর্তন হয়। এটা থেকে যেটা জানবেন, আচ্ছা আমার আমার সাথে নোট করেন, বই না থাকলে আমি যেগুলো মুখে বলছি সেগুলো নোট করে ফেলেন। এই আলো প্রতিসরণ থেকে আপনি যেটা জানবেন যে আলোক রশ্মি যদি হালকা থেকে ঘন মাধ্যমে যায়, তাহলে সেটা অবিলম্ব থেকে অবিলম্বের দিকে চলে আসবে। লেখেন, আলোক রশ্মি যদি হালকা থেকে ঘনতে যায়, এটা হচ্ছে এই যে দর্পণের যে পড়াগুলো আমি সেগুলাই বই থেকে পড়িয়ে দিচ্ছি, ঠিক আছে? আলোক রশ্মি যদি হালকা থেকে ঘন মাধ্যমে যায়, তাহলে আলোক রশ্মির দিক যে পরিবর্তন হবে সেটা অবিলম্বের দিকে চলে আসবে, ঠিক আছে? বের করেন সবাই, অবিলম্বের দিকে চলে আসবে। মানে আলোক রশ্মি যখন হালকা থেকে ঘন মাধ্যমে যাবে তখন তার প্রতিসরণ হবে অবিলম্বের দিকে। আর ঘন থেকে যদি হালকাতে যায় তাহলে অবিলম্ব থেকে দূরে সরে যাবে। আলোক রশ্মি যদি ঘন থেকে হালকাতে যায় তাহলে অবিলম্ব থেকে দূরে সরে যাবে। বুঝা গেছে? এখানে তো অনেক আপনার সংখ্যা দিয়েছে, সংখ্যার পরীক্ষায় আসবে না, এমসিকিউ আসবে, আমি সেগুলোই বলছি আপনাদের, ঠিক আছে? বুঝা গেছে? এটুকু এটুকু লিখছেন সবাই? লেখা হয়েছে? আচ্ছা চলে আসেন আপনাদের গাইডের 10 নম্বর পেজে চলে আসেন। প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, এখানে সংজ্ঞা আছে, সংজ্ঞা দরকার নাই, প্রতিসরণ অঙ্ক দরকার নাই। আপনারা যেটা পড়বেন বইতে দেখেন দেওয়া আছে, পানির প্রতিসরণ অঙ্ক হচ্ছে 1.33 এবং বায়ু প্রতিসরণ অঙ্ক 1, এটা লেখেন যে পানির প্রতিসরণ অঙ্ক 1.33 বইতে লেখেন, গাইডে আপনাদের এই গাইডে লেখেন পানির প্রতিসরণ অঙ্ক কত 1.33, এটা লেখেন। আমাদের সংজ্ঞা তো মুখস্থ করতে হবে না, আমরা এমসিকিউ শিখবো। 1.33
আর বায়ু প্রতিসরণাঙ্ক হচ্ছে কি 1। ব্যাস, আমি বলি আপনারা গাইডে লেখেন, এই যে প্রতিসরণাঙ্কের উপরে লেখেন। পানির প্রতিসরণাঙ্ক হচ্ছে 1.33, পানির প্রতিসরণাঙ্ক হচ্ছে 1.33, আর বায়ুর প্রতিসরণাঙ্ক হচ্ছে 1। বুঝা গেছে? এটা নোট ডাউন করে ফেলেন। তারপরে চলে আসেন, লেন্স কাকে বলে পড়বেন? দুটি গলিপৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসম মাধ্যমকে লেন্স বলা হয়, যদিও কখনোই সংজ্ঞা আসবে না। লেন্স কয় প্রকার পড়বেন? 2 প্রকার, একটা হচ্ছে উত্তল আর একটা হচ্ছে কি অবতল। আর কিছু লাগবে না, উত্তল অবতল পড়বেন 2 রকম, উত্তল অবতল শেষ। যেটা শিখবেন সেটা হচ্ছে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব 25 সেন্টিমিটার। স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব কত? 25 সেন্টিমিটার। আপনি যদি একটা বই কিভাবে রাখেন, তাহলে বইটা আপনি একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্তই আস্তে আস্তে কি দেখতে পাবেন, মানে ক্লিয়ার দেখবেন। যদি আপনি আরো কাছে আনেন, আপনি কিন্তু বইটার পড়তে পারবেন না। ওই যেই সর্বনিম্ন দূরত্ব পর্যন্ত আপনি বইটাকে ক্লিয়ার দেখতে পাচ্ছেন, সেটাই হচ্ছে 25 সেন্টিমিটার বা স্পষ্ট দর্শনের জন্য ন্যূনতম দূরত্ব। খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ 3 স্টার দিয়ে রাখেন, 25 সেন্টিমিটার। চোখের 2 রকম ত্রুটি হয়, একটা হচ্ছে হাইপারমেট্রোপিয়া আর একটা হচ্ছে কি আপনার মায়োপিয়া। ঠিক আছে, পড়বেন হ্রস্বদৃষ্টি বা মায়োপিয়া। মায়োপিয়ার বাংলা হচ্ছে কি হ্রস্বদৃষ্টি, আর দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া, এটুকু পড়লেই হবে। ঠিক আছে, আর মায়োপিয়ার জন্য যেটা করতে হবে, মায়োপিয়া যদি কারো হয়, অর্থাৎ হ্রস্বদৃষ্টি যদি কারো হয়, হ্রস্বদৃষ্টি হলে তাকে অবতল লেন্স ব্যবহার করতে হবে। ঠিক আছে, হ্রস্বদৃষ্টির জন্য কোন লেন্স? অবতল লেন্স। লিখে রাখেন, হ্রস্বদৃষ্টির জন্য অবতল লেন্স ব্যবহার করতে হবে। আর দীর্ঘদৃষ্টির জন্য লাগবে উত্তল লেন্স, নোট করেন। বুঝা গেছে? তারপর চলে আসেন, আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখি আমরা। যে মসৃণ তলে আলো নিয়মিত প্রতিফলন করে তাকে বলা হয় দর্পণ, আমরা পরে আসছি। সিনেমাস্কোপ প্রজেক্টরের যে ধরনের লেন্স ব্যবহার করা হয় অবতল, খুবই গুরুত্বপূর্ণ লাইন একটা। সিনেমা স্কোপ প্রজেক্টরে যে ধরনের লেন্স ব্যবহার করে সেটা হচ্ছে কি অবতল লেন্স। রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো প্রিজমের কাজ করে দরকার নাই। যে 3টি মুখ্য বর্ণের সাহায্যে অন্যান্য বর্ণ সৃষ্টি হয়, 3টা মুখ্য বর্ণ মৌলিক বর্ণ আছে, তাদের হচ্ছে কি লাল নীল সবুজ। কয়টা মুখ্য বর্ণ আছে? 3টা, লাল নীল সবুজ। ঠিক আছে, আকাশ নীল দেখায় নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি বলে। ঠিক আছে, তারপরে দেখেন পানিতে নৌকার বইটা লাগবে না, এটা দৃশ্যমান বর্ণের মধ্যে মধ্যবর্ণ হলো কি হলুদ। মধ্যবর্ণটা কি হলুদ। আপনারা দেখবেন যে বে নি আসো হ কলাপ, এই হলুদ হচ্ছে কি আপনার সবচেয়ে মানে একদম মাঝখানে থাকে। 7টা রঙের মধ্যে হলুদ হচ্ছে আপনার 3 4 কত 4 নাম্বার। ঠিক আছে, 7টা রঙের মধ্যে হলুদ হচ্ছে কি 4 নাম্বার, অর্থাৎ আর তার আগে 3টা আছে বেনি আসহ, আর তারপরে 3টা আছে, মাঝখানে একদম হলুদ বর্ণ হচ্ছে কি আপনার এই দৃশ্যমান বর্ণের মধ্যবর্ণ হচ্ছে কি হলুদ, 4 নাম্বারটা। কোয়ান্টাম তত্ত্বের প্রবক্তা ম্যাক্স প্লাঙ্ক, পড়ে রাখবেন, অতটা গুরুত্বপূর্ণ না। দিগন্তের কাছে চাঁদকে বড় দেখানোর কারণ হচ্ছে বায়ুমণ্ডলের প্রতিসরণ। দিগন্তের কাছে চাঁদকে বড় দেখায় কেন? বায়ুমণ্ডলের প্রতিসরণের জন্য। দাগায় রাখেন। হলুদ বর্ণের রং দরকার নাই, রাতের আকাশে তারাদের মিটিমিটি কারণ হচ্ছে কি আলোর প্রতিসরণ, লাগবে না। আলো প্রতিসরণ সবচেয়ে বেশি বেগুনি বর্ণের, 3 স্টার। আলো প্রতিসরণ সবচেয়ে বেশি কার? বেগুনি বর্ণের। দৃশ্যমান বর্ণালীর মধ্যে বৃহত্তম তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কি লাল রঙের, 3 স্টার। এই জন্যই আপনার ওই ট্রাফিক লাইটে লাল রং ব্যবহার করা হয়, যে কোনো জায়গায় লাল রং দিয়ে অনেক বেশি দৃষ্টি আকর্ষণ করা যায়। তো দৃশ্যমান বর্ণালীর বৃহত্তম তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কি লাল রঙের। দৃশ্যমান বর্ণালীর মধ্যে সবচেয়ে বৃহত্তম যে তরঙ্গ সেটা হচ্ছে লাল রং। প্রিজমে পতিত আলো সাধারণত কি হয় আপনার? প্রতিসরিত হয়, দরকার নাই। হলুদ ফুলকে নীল কাচের মধ্যে দেখালে কালো দেখে, এমন কিছু কোশ্চেন চলে আসে, পড়বেন এগুলা। হলুদ ফুলকে নীল গাছের মধ্যে দেখলে কেমন দেখাবে? কালো দেখাবে। দিনের বেলায় গাছের পাতা সবুজ দেখায়, কারণ পাতার ক্লোরোফিল সবুজ বাদে সকল বর্ণকে শোষণ করে নেয়, দরকার নাই। গোধূলির কারণ হচ্ছে কি প্রতিসরণ, পড়বেন। সমুদ্রকে নীল দেখানোর কারণ হলো আপতিত সূর্য রশ্মির বিক্ষেপণ, দরকার নাই। যে বস্তু আলোর সকল রং প্রতিফলিত করে তার নাম হচ্ছে কি সাদা। ঠিক আছে, সাধারণটা কি করে? আলোর সকল রং প্রতিফলিত করে, স্টার দিয়ে রাখেন। হীরা আধারে চকচক করে, উচ্চ প্রতিসরণের কারণে অভ্যন্তরীণ, দরকার নেই এটা। কোন বস্তু যখন সমস্ত আলো শোষণ করে তখন তা কালো দেখায়, এটা দাগান। যে কোন বস্তু যখন সমস্ত আলো শোষণ করে না তখন তা কি দেখায়? কালো দেখায়। আপনার ব্ল্যাক হোল সম্পর্কে তো জানেন যে ব্ল্যাক হোলে আলো পর্যন্ত শোষিত হয়ে যায়, তাই ব্ল্যাক হোলে কোনো আলো নাই, মানে ব্ল্যাক হোল কি পুরোই ব্ল্যাক, কালো, কালো গর্ত। বুঝা গেছে? এ কি করে? সমস্ত রঙই শোষণ করে নেয়, সমস্ত রং শোষণ করে নিলে তার রং হয়ে যাবে কালো। তারপর দেখেন
সবুজ আলোতে একটি হলুদ রঙের বস্তুকে কি দেখাবে? কালো দেখাবে। এই যে আবার এমন কিছু কোশ্চেন চলে আসে, বললাম। মানুষের চোখের মধ্যেকার লেন্সের প্রকৃতি কি? দ্বি উত্তল, মানে দুই দিকেই উত্তল। বোঝা গেছে? মানুষের চোখের যে লেন্স সেটা কেমন? দ্বি উত্তল, মানে এই যে এইটা হচ্ছে দ্বি উত্তল, দেখছেন দুই পাশে কি উঁচু। মানুষের চোখের লেন্সটা হচ্ছে অনেকটা এমন, আর এটা হচ্ছে দ্বি অবতল। এমন না মানুষের চোখের লেন্স, মানুষের চোখের লেন্স হচ্ছে এমন দ্বি উত্তল, মানে দুই পাশে কি উত্তল। ঠিক আছে, বা উভু অবতল, উভু উত্তল এটাকে বলা হয়। ঠিক আছে, তারপর দেখেন শহরের রাস্তায় আহ দ্বি উত্তলটা দেখান। শহরের রাস্তায় ট্রাফিক লাইট যে ক্রম অনুসারে জ্বলে তা হলো লাল, হলুদ, সবুজ, হলুদ, দরকার নাই। রাতের বেলায় এটাও লাগবে না। আকাশ রংধনু সৃষ্টির কারণ কি? বৃষ্টির কণা, এটা দেখান। বায়ুতে বা শূন্যস্থানে প্রতি সেকেন্ডে আলোর গতি কত? খুবই খুবই গুরুত্বপূর্ণ, 7 স্টার দিয়ে রাখেন। ঠিক আছে, বায়ুতে বা শূন্যস্থানে প্রতি সেকেন্ডে আলোর গতি কত? 3 × 10⁸ মিটার বা 3 লক্ষ কিলোমিটার। ফটোগ্রাফিক প্লেটে আবরণ থাকে কিসের? সিলভার ব্রোমাইড ও সিলভার আয়োডাইড। লাগবে না এটা। স্পর্শ দর্শনের নিকটতম দূরত্ব প্রতি সেন্টিমিটারকে আমরা জেনে আসছি, স্টার দিয়ে রাখেন। চোখের যে ত্রুটির জন্য কাছের জিনিস স্পষ্ট দেখতে পায় না তাকে কি বলা হয়? দীর্ঘদৃষ্টি বলা হয়। কাছে জিনিস দেখতে না পারলে সেকে কাছে জিনিস দেখতে পায় না বলে তাকে কি বলা হয়? দীর্ঘদৃষ্টি বলা হয়। দেখান এইখানে লাগবে না, এগুলো কিছুই লাগবে না, কিছুই আসবে না এগুলো। এটা দেখান, সাধারণত 40 বছরের সৃষ্ট চোখের গুটিকে কি বলা হয়? চালসে। একটা রোগ, গুরুত্বপূর্ণ নার্সিং এর পেশনের জন্য। সাধারণত 40 বছরের সৃষ্ট রোগকে কি বলা হয়? চোখের গুটিকে কি বলা হয়? চালসে। আর চালসে দূর করার জন্য কি ব্যবহৃত হয়? দ্বি ফোকাস লেন্স। কি ব্যবহার করা হয়? দ্বি ফোকাস লেন্স। ঠিক আছে, তারপরে দেখেন নকুল অন্ধতা দূর করার জন্য ব্যবহৃত হয় কোন লেন্স? টরিক লেন্স। দাগায় রাখেন। জটিল অনুবীক্ষণ যন্ত্র গঠিত প্রতিবিম্ব দরকার নাই, এগুলো কিচ্ছু দরকার নাই, শুধু শুধু দিয়ে রাখছে। আকাশ তথা চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র প্রভৃতি নবমিলন বস্তু পর্যবেক্ষণের জন্য যে দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করা তাকে বলে নব দূরবীক্ষণ যন্ত্রটা দেখান। নব দূরবীক্ষণ যন্ত্রটা দেখান। সর্বপ্রথম নববীক্ষণ যন্ত্র আবিষ্কার করে কে? বিখ্যাত জ্যোতির্বিদ কেপলার। তো নববীক্ষণ যন্ত্র আবিষ্কার করে কে সর্বপ্রথম? বিখ্যাত বিজ্ঞানী, জ্যোতির্বিদ কেপলার। ঠিক আছে, সাধারণত খেলার মাঠে প্রতিযোগিতা অনুষ্ঠানে পর্যবেক্ষণ ও যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষকে গতিবিধি পর্যবেক্ষণে বেসিক কোয়েশ্চেন পেরিস্কোপ ও বাইনোকুলার দাগায় রাখেন। আপনাদের এই পর্যন্ত মূলত ভৌত বিজ্ঞানের ব্যাপার স্যাপার আছে, এগুলাই হচ্ছে ভৌত বিজ্ঞানের মোটামুটি ব্যাপার স্যাপার। যদি এখানে কিছু কিছু ইনফরমেশন ল্যাক আছে তাও যেগুলো দিয়েছে ওগুলো পড়ে ফেলবেন। ঠিক আছে, চেষ্টা করবেন এগুলোর সাথে যেগুলো রিলেটেড, যেগুলো সম্পর্কিত আর কিছু ধরেন যেগুলো সম্পর্কিত যেগুলো সেগুলো পড়ে ফেলতে। ঠিক আছে, যেমন এই যে এখানে যদি আমি একটা এক্সাম্পল দিচ্ছি কিভাবে পড়বেন, যে দৃশ্যমান বর্ণালীর মধ্যে দৃশ্যমান বর্ণালীর মধ্যবর্ণ হচ্ছে কি? হলুদ। তাহলে আপনার সাথে আরো রিলেটেড যেগুলো জেনে রাখবেন, যে দৃশ্যমান বর্ণালীর সর্বপ্রথম বর্ণ কোনটা? বেগুনি। এবং সর্বশেষ বর্ণ কোনটা? লাল। এভাবে আরো রিলেটেড কোশ্চেনগুলো আপনারা পড়ে ফেলবেন। ঠিক আছে, বুঝা গেছে এই পর্যন্ত? আসলে বোঝানোর কিছু নাই, দাগানো হচ্ছে আসল। বই দাগায় দাগায় পড়বেন। দেখি আপনাদের কি কি টপিক আছে। এর মধ্যে কেউ কোনো লাইন, কোনো শব্দ বুঝেন না এমন আছে? আছে এমন? এনিওয়ান? না স্যার। দেখেন আমাদের টপিকের ভৌত বিজ্ঞানের বিকাশ, বিভিন্ন যন্ত্রপাতি, এই দুইটা টপিক আমাদের পড়া শেষ লেকচার 2 এর। ঠিক আছে, এখন আমরা পর্যায় সারণী পড়বো, অ্যাসিড ক্ষার লবণ পড়বো, আর হচ্ছে কি বাকি আছে? তড়িৎ কোষ ও জৈব রসায়ন। জৈব রসায়ন থেকে আপনাদের কিছুই আসবে না, শুধু শুধু দিয়ে রাখছে, ইন্টারের একটা টপিক এটা। তড়িৎ কোষটা একটু পড়তে হবে, দেখি এখানে তড়িৎ কোষ আছে। দেখেন আমি তড়িৎ কোষ টপিকটাও পড়াই দিই আপনাদের। এই যে দেখেন স্থির তড়িৎ, স্থির ও চল তড়িৎ, এখানে চলে আসেন 11 পেজে, জেনারেল সায়েন্স 11 পেজে চলে আসেন। পেয়েছেন সবাই? তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া পেয়েছেন? জি স্যার। দেখেন তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া যেটা পড়বেন, এখানে পড়বেন তড়িৎ বিশ্লেষণ পদার্থ কোনগুলো। দেখেন H2SO4, HNO3, CuSO4, AgNO3, NOH, এই যে সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, তারপরে হচ্ছে কপার সালফেট, সিলোনাইট্রেট, এগুলো সব আপনারা কি করবেন? পড়ে ফেলবেন, যে এগুলো হচ্ছে তড়িৎ বিশ্লেষণ পদার্থ। ঠিক আছে, এখন আপনাদের যেটা পড়াচ্ছি হচ্ছে তড়িৎ কোষ টপিকটা আমি আপনাদের পড়াচ্ছি, বইতে দেখি এখানে দেখি আছে। তড়িৎ বিশ্লেষণ কোষের মধ্যে দেখেন
যে সাধারণভাবে এই ধরনের পাত্রকে কি বলা হয়? ভোল্টমিটার বলা হয়। ভোল্টমিটারটা দাগান। তারপর দেখেন প্রত্যেক জীবনে তড়িৎ বিশ্লেষণের গুরুত্ব। তড়িৎ বিশ্লেষণ কোষে দেখেন, তড়িৎ বিশ্লেষণ কোষে ভোল্টমিটার নামে একটা শব্দ আছে, দাগান। 11 পেজে স্থিরচল তড়িতে ভোল্টমিটার দাগান। দেখেন প্রত্যেক জীবনে তড়িৎ বিশ্লেষণের গুরুত্ব পড়েন এখানে। তড়িৎ প্রলেপন বা ইলেকট্রোপ্লেটিং আমরা কি করতে পারি? আমরা যে কোনো ওই যে বলে না যে গোল্ড প্লেট করা, এগুলো সব কিন্তু তড়িৎ প্রলেপন বা ইলেকট্রোপ্লেটিং দিয়ে করা হয়। তামা, লোহা, একটু কম দামি ধাতুর উপরে আপনার এই সোনার উপরে এগুলোর প্লেটিং দেওয়া হয়, এগুলোকে বলা হয় ইলেকট্রোপ্লেটিং। তো ইলেকট্রোপ্লেটিং এর জন্য যেটা পড়বেন যে নিষ্কাশন ধাতু কোনগুলা? নিষ্কাশন ধাতু হচ্ছে তামা, লোহা, ব্রোঞ্জ। নিকৃষ্টতম ধাতু কোনগুলা? তামা, লোহা, ব্রোঞ্জ, দাগায় রাখেন। এগুলো হচ্ছে কি নিকৃষ্টতম ধাতু। এগুলাকে একটু সুন্দর করার জন্য এগুলোর উপরে সোনা, রূপা, নিকেল ইত্যাদি মূল্যবান ধাতুর প্রলেপ দেওয়া হয়। তড়িৎ মুদ্রণ দেখেন, ইলেকট্রোটাইপিং। তড়িৎ প্রলেপনের একটি বিশেষ পদ্ধতিকে বলা হয় ইলেকট্রোটাইপিং বা তড়িৎ মুদ্রণ। তড়িৎ বিশ্লেষণের প্রণালীতে হরফ, ব্লক, এটা দেখেন এই যে তড়িৎ বিশ্লেষণ প্রণালীতে হরফ, ব্লক, মডেল ইত্যাদি প্রস্তুত করা হয় কি দিয়ে? তড়িৎ মুদ্রণ দিয়ে। এটা দাগায় ফেলেন, এই লাইনটা, শেষ লাইনটা দেখান তড়িৎ মুদ্রণের। তারপর দেখেন ধাতু নিষ্কাশন ও শোধনের মধ্যে কি দাগাবেন? যে তড়িৎ বিশ্লেষণের সাহায্যে আকরিক থেকে সহজে ধাতু নিষ্কাশন ও তা শোধন করা যায়। কিসের সাহায্যে? তড়িৎ বিশ্লেষণের সাহায্যে। তড়িৎ বিশ্লেষণ দাগান। তড়িৎ বিশ্লেষণের সাহায্যে আমরা কি করতে পারি? সহজে ধাতু নিষ্কাশন ও ধাতু শোধন করতে পারি। কোন বর্তনীর মেরু নির্ণয়, কোন ডিসি মেইন লাইনের দুটি তারের এটা লাগবে না। তড়িৎ রিপেয়ারিং এ মেরামত এটা লাগবে না। চলে আসেন ওয়াটটা কি? ওয়াটে চলে আসেন। কোন পরিবাহক ও তড়িৎ যন্ত্রের দুই প্রান্তে বিভব পার্থক্য যদি 1 ভোল্ট হয় আর যদি এর মধ্যে যদি 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয় তবে ওই যন্ত্রের ক্ষমতা কি? 1 ওয়াট। 1 ওয়াট সমান 1 ভোল্ট ইনটু 1 অ্যাম্পিয়ার। এটা দাগায় রাখেন। কিলোওয়াট দেখেন, এই কিলোওয়াটের মধ্যে যেটা পড়বেন যে 1 কিলোওয়াট সমান 1000 ওয়াট বা 10 টু দি পাওয়ার 3 ওয়াট এবং 1 মেগাওয়াট সমান 10 টু দি পাওয়ার 6 ওয়াট। এই দুইটা লাইন দাগায় ফেলেন, 3 স্টার দিয়ে রাখেন। এখানে ওয়াট পার ঘন্টা নিয়ে অনেক কিছু আছে, এগুলোতে সৃজনশীল কোশ্চেন আছে, দরকার নাই। তারপরে সৃজনশীল কোশ্চেন আসবে না। আইপিএস এর ফুল মিনিং পড়বেন, ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই। আইপিএস এর ফুল মিনিং কি? ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই, ঠিক আছে। আইপিএস হচ্ছে ডিসি প্রবাহ, দাগান। ইউপিএস এর ফুল মিনিং হচ্ছে আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই। ইউপিএস আমরা ব্যবহার করি পিসি বা কম্পিউটারে, ঠিক আছে। তাহলে এখান থেকেই পড়বেন হচ্ছে ইউপিএস এর ফুল মিনিং পড়বেন, আইপিএস এর ফুল মিনিং পড়বেন। আইপিএস এর প্রবাহটা হচ্ছে কি? ডিসি প্রবাহ, এসি প্রবাহ না কিন্তু, ঠিক আছে। তারপর চলে আসেন, আরো গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছে এখানে যে আবাসিক বাড়ির বর্তনীতে সার্কিট ব্রেকার ব্যবহার করা হয় যদি অতিমাত্রা বিদ্যুৎ প্রবাহ জনিত কোনো দুর্ঘটনার জন্য না হয়। দেখা গেছে যে আমরা বাসা বাড়িতে সার্কিট ব্রেকার লাগায় রাখি, যেন হঠাৎ করে দেখা গেছে মাঝে মাঝে অনেক হাই ভোল্টেজে কারেন্ট প্রবাহিত হয়। তো হাই ভোল্টেজে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার কারণে আমাদের বাসা বাড়ির যে ইলেকট্রনিক যে যন্ত্রপাতিগুলো সেগুলো নষ্ট হয়ে যায়। তাই আমরা কি করি? সার্কিট ব্রেকার ইউজ করি। তো সার্কিট ব্রেকার ইউজ করলে কি হয় আপনার? ওই সার্কিট ব্রেকারে যখন অধিক পরিমাণে ভোল্টেজটা যায় সেটা কি হয়? ওইটা কেটে যায়। তো কেটে গেলে দেখা গেছে যে আমাদের বাসার মেইন লাইন একদম কানেকশন লস হয়ে যায়, যার ফলে ভেতরে আর ওই ইলেকট্রনিক যন্ত্রপাতিগুলোতে আপনার ওই হাই ভোল্টেজে যেতে পারে না। আপনারা সার্কিট ব্রেকার আইটেম নাম শুনে থাকবেন যে আমরা রুমের ভেতরে যেটা থাকে ফিউজ বলি আমরা। ফিউজ সবাই শুনছেন নাকি? এই ফিউজ আর সার্কিট ব্রেকার একই জিনিস। যখন হাই ভোল্টেজ উচ্চ বিভবে বিদ্যুৎ প্রবাহ যখন প্রবাহিত হয় তখন এই সার্কিট ব্রেকারটা কেটে যায়, যার জন্য ওই আমাদের যন্ত্র, ফ্যান, লাইট এগুলো নষ্ট হয় না, ঠিক আছে। তাহলে সার্কিট ব্রেকার ব্যবহার কারণটা বোঝা গেছে। তারপর দেখেন বাংলাদেশের তড়িৎ কম্পাঙ্কের প্রতি সেকেন্ডে 50 সাইকেল, তাৎপর্য প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ মানে 50 বার দিক বদলায়। কতবার দিক বদলায়? 50 বার দিক বদলায়। বাংলাদেশে প্রতি সেকেন্ডে তড়িৎ প্রবাহ কয়বার দিক বদলায়? 50 বার। দেখা গেছে বাহিরের দেশে আরো আমেরিকাতে 60, 80 এমনও বদলায়। বাংলাদেশটা পড়বেন। সৌরকোষে বিদ্যুৎ রাতে ব্যবহার করা সম্ভব যদি এর থাকে স্টোরেজ ব্যাটারি। হ্যাঁ, প্রত্যেকটা সোলার প্যানেলে কি থাকে? সাথে সাথে কি থাকে? একটা ব্যাটারি থাকে, যেন এগুলোর মধ্যে রাতেও সাপ্লাই দিতে পারে। বুঝা গেছে? বৈদ্যুতিক মোটর এমন একটি যন্ত্র কৌশল যা তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তি রূপান্তর করে, লাগবে না। সাধারণত ড্রাই সেলে ইলেকট্রোড হিসেবে কি থাকে? কার্বন, দণ্ড ও দস্তার কোটা, এটা রাখবেন। ড্রাই সেলে ইলেকট্রোড হিসেবে কি থাকে? দাগান, কার্বন থাকে এবং দস্তার কোটা থাকে। দূরের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে বিদ্যুৎ নিয়ে আসতে হলে হাই ভোল্টেজ ব্যবহার করার কারণে এতে বিদ্যুতের অপচয় কম হয়। অধিক দূরত্বে তড়িৎ প্রেরণে ভোল্টেজ বাড়ানো হলে এটা লাগবে না। বৈদ্যুতিক পাখা ধীরে ঘুরুক জোরে ঘুরুক বিদ্যুৎ খরচ কি হবে? একই হবে, এটা দাগান। বজ্রপাতের সময় আপনি নিজের গাড়ি করে যাচ্ছেন, নিজেকে সুরক্ষিত রাখার জন্য আপনি বাইরে এসে মাটিতে উপর হয়ে শুয়ে পড়বেন, দরকার নাই, একটা প্রিকশনস দিয়ে রাখছে। তারপরে দেখেন বৈদ্যুতিক মিটার 1 ইউনিট বিদ্যুৎ খরচ হিসাব করা হয় 1 কিলোওয়াট পার ঘন্টায়। আমাদের যে বিদ্যুৎ বিল হিসাব করা হয় সেটা কিলোওয়াট পার আওয়ার হিসাব করা হয়, জেনে রাখবেন। আমাদের পাশাপাশি বিদ্যুৎ বিলের কাগজ দিয়ে যায় না, সেটা আপনার কিসে হিসাব করা হয়? সেটা হিসাব করা হয় হচ্ছে আপনার 1 কিলোওয়াট বা কিলোওয়াট পার ঘন্টা হিসেবে, ঠিক আছে। এটাকে আমরা এভাবে লিখি, কিলোওয়াট পার আওয়ার,
ঠিক আছে, কিলোওয়াট পার ঘন্টা হিসেবে আমরা হিসাব করি। তারপর দেখেন আবারও দিছে বৈদ্যুতিক পাখা ধীরে করলে একই খরচ হয়, হ্যাঁ বুঝছি। মোটা তারের তুলনায় চিকন তারের রোধ বেশি, এটা যা জানবেন, সবাই জানি আমরা। বাংলাদেশে একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র টারবাইন সংখ্যা কয়টা? 5টা। কাপ্তাই লেকে, বাংলাদেশে কাপ্তাই না সরি, কর্ণফুলী নদীর উপর কি বাঁধ দিয়ে আপনার কি করা হয়, যে জল বিদ্যুৎ উৎপাদন করা হয় না? এখানে টারবাইন ঘুরেছে, সেখানে টারবাইন আছে কয়টা? টোটাল 5টা টারবাইন আছে, এটা জিকের কোশ্চেন। তাপমাত্রা বাড়লে সেমিকন্ডাক্টরের রোধ কি লাগবে না? এটাও লাগবে না। তারপর দেখেন এই পাশে চলে আসেন, আকাশে বিদ্যুৎ চমকায় কেন? মেঘের অসংখ্য জলকণা বরফকণার মধ্যে চার্জ সঞ্চিত হয় বলে। এটা স্টার দিয়ে রাখেন। বিদ্যুৎ বিল হিসাব করা হয়, যে দেখেছেন এই যে এখানে চলে আসছে, বিদ্যুৎ বিল হিসাব করা হয় কোন কোন এককে? কিলোওয়াট পার ঘন্টা এককে, ঠিক আছে। তারপরে আবাসিক বাস্তবায়িত, আবার এটা দিয়েছে, দরকার নাই। টেলিফোন লাইনের মধ্যে প্রবাহিত হয় তড়িৎ শক্তি। তারপরে এইটা স্টার দিয়ে রাখেন, তড়িৎ শক্তি প্রবাহিত হয়। আর লাগবে না। এখানে আর কি আছে? হ্যাঁ, এই যে একটা লাইন পাওয়া গিয়েছে, বাংলাদেশে বাস্তবায়িত বিদ্যুতের সাপ্লাই ভোল্টেজ কত? 220 ভোল্ট এসি, 3 স্টার, 220 ভোল্ট এসি, ঠিক আছে। বৈদ্যুতিক হিটার ও বৈদ্যুতিক যন্ত্র ইস্ত্রিতে ব্যবহার করা হয় নাইক্রোম তার। নাইক্রোম তার কোথায় ব্যবহার করা হয়? স্টার দিয়ে রাখেন। বৈদ্যুতিক হিটার ও বৈদ্যুতিক ইস্ত্রিতে। বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট তৈরি হয় কি দিয়ে? টাংস্টেন দিয়ে। কি দিয়ে? টাংস্টেন দিয়ে। বৈদ্যুতিক বিল পরিশোধ করার সময় আমরা বিল পরিশোধ করি শক্তির জন্য, লাগবে না। চলে আসেন চৌম্বকত্ব, আচ্ছা তড়িৎ কোষের টপিকটা আমাদের শেষ, ঠিক আছে। আপনাদের লেকচারে যে তড়িৎ কোষের যে টপিকটা ছিল সেটা কিন্তু আমাদের শেষ। এই তড়িৎ কোষে এগুলো যা আছে এগুলাই পড়বেন। আমাদের কি কি শেষ হলো তাহলে? ভৌত বিজ্ঞানের বিকাশ শেষ হচ্ছে, বিভিন্ন যন্ত্রপাতি শেষ হচ্ছে, আর শেষ হইলো তড়িৎ কোষ। এখন আমরা পড়বো অ্যাসিড ক্ষার সমতা, অ্যাসিড ক্ষার ও লবণ। দেখেন অ্যাসিড ক্ষার ও লবণ থেকে কি দিয়েছে আপনাদের বইতে, পড়েন। অ্যাসিড ক্ষার লবণ আছে 16 পেজে, পেয়েছেন সবাই? 16 পেজ পেয়েছেন? জি স্যার। দেখেন এখানে অম্ল বা অ্যাসিড সম্পর্কে কি বলছে। এখানে আপনারা যেগুলো পড়বেন যে কোনগুলো অ্যাসিড কোনগুলো ক্ষার, কে বেশি শক্তিশালী কে কম শক্তিশালী, ঠিক আছে, এগুলো পড়লেই হবে। দেখেন অ্যাসিড হচ্ছে কয়টা অ্যাসিডের নাম দিছে এগুলো, যে HCl, HNO3, H2SO4, এগুলো অ্যাসিড, ঠিক আছে। আর এইখানে আরেকটা তো ব্যাপার দেওয়া ছিল, সেটা দেয়নি কেন? হ্যাঁ পেয়েছি। দেখেন এই পাশে ডান পাশে দেখেন একটা ছক আছে, কোন ফলে কোন অ্যাসিড আছে, পেয়েছেন সবাই? 17 পেজে পাওয়ার কথা। এই পুরোটা একদম ভিভিআই দিয়ে রাখেন, ঠুটস্থ করে রাখবেন এটা, এই ছকটা, যে পাকা কলায় কোন অ্যাসিড থাকে, কমলা লেবুতে কোন অ্যাসিড থাকে, লেবুর রসে কোন অ্যাসিড থাকে, ঠিক আছে। বুঝা গেছে? একটু রেসপন্স করেন কাইন্ডলি। দেখেন অজৈব জৈব অ্যাসিডের মধ্যে আমরা যেগুলো শিখবো, শক্তিশালী ও দুর্বল অ্যাসিড। দেখেন শক্তিশালী অ্যাসিড হচ্ছে H2SO4, শক্তিশালী ও দুর্বল অ্যাসিডের মধ্যে দেখেন H2SO4, HNO3, HCl, এগুলো হচ্ছে কি শক্তিশালী অ্যাসিড। আর দুর্বল অ্যাসিড হচ্ছে কি CH3COH, HCC, COOH, এগুলো হচ্ছে কি দুর্বল অ্যাসিড। যেটা বললাম যে কোনগুলো শক্তিশালী অ্যাসিড কোনগুলো দুর্বল অ্যাসিড, এগুলা জানবেন। দেখেন পিএইচ মানটা কি? পিএইচ মানটা হচ্ছে যে মান দিয়ে আমরা বুঝতে পারি যে আসলে কোনটা অ্যাসিড কোনটা ক্ষার। পিএইচ মান যদি 7-এর কম হয় তাহলে হবে অম্লীয়, 7-এর বেশি হলে হবে কি ক্ষারীয়, এবং 7 হলেও সেটা হবে প্রশম, ঠিক আছে। এইটুকু জানলেই হবে। পিএইচ এর গুরুত্ব আপনাদের আমি আগে অনেকগুলো পিএইচ মান লিখে দিয়েছি, ওগুলো পড়ে ফেলবেন। দেখেন ক্ষারক, এখানে চিন্তা, ক্ষারক আর ক্ষার কিন্তু এক জিনিস না। ক্ষারকটা দেখেন, ক্ষারক কোনগুলো? NaOH, KOH, NH4, এগুলো হচ্ছে কি ক্ষারক। আর ক্ষার হচ্ছে এখানে একটা না এখানে আপনাদের ক্লিয়ার করতে হবে ব্যাপারটা। আমি আপনাদের একটা লাইন বলি, লাইনটা শিখে রাখেন। আপনাদের 9-10 এর বিজ্ঞান বইতে, সরি হ্যাঁ কমার্সের বিজ্ঞান বইতে আপনারা যেই চ্যাপ্টারে যাবেন সেটা হচ্ছে এতে যান, অম্ল ক্ষারক লবণের ব্যবহারে যান, 145 পেজে, 145 পেজে অম্ল ক্ষারক লবণের ব্যবহার। পেয়েছেন সবাই? জি 147 স্যার। পেজে এখানে দেখেন যে এখানে শুরুতে কিছু দুর্বল অ্যাসিড এবং শক্তিশালী অ্যাসিড দিয়ে দিয়েছে, ভিভিআই দিয়ে রাখেন। এগুলো নোট করে আপনাদের এই গাইডে লাগায় রাখবেন, ঠিক আছে, ছোট একটা কাগজে লিখে। শক্তিশালী অ্যাসিড কোনগুলো, দুর্বল অ্যাসিড কোনগুলো, এখানে কিছু আছে, এটা লাগাবেন। তারপরে প্রত্যেক জীবনে অ্যাসিডের ব্যবহার এখান থেকে পড়বেন। আমি এখন যে টপিকটা পড়ছি সেটা হচ্ছে অ্যাসিড খান নিয়ে পড়াচ্ছি, ঠিক আছে। তো আপনাদের এই বিজ্ঞান বইতে অ্যাসিড খান সম্পর্কে অনেক হিউজ পরিমাণে পড়াশোনা দেওয়া আছে, আপনারা এগুলো পড়তে হবে আপনাদের, যেহেতু পুরো বিজ্ঞান যদি আপনারা কভার করতে চান। প্রত্যেক জীবনে অ্যাসিডের ব্যবহারে দেখেন যে বলতা বিচ্ছুর কামড়ে কোন হরমোন, কোন পদার্থ থাকে? হিস্টামিন। হিস্টামিন দাগান, পাননি? 148 পেজে বলতা বিচ্ছুর হুলে কোন পদার্থ থাকে? হিস্টামিন থাকে। কোন পদার্থ থাকে?
হিস্টামিন। হিস্টামিন হিস্টামিন হচ্ছে একটা ক্ষারকীয় পদার্থ, ঠিক আছে। আর এই বলতা বিচ্ছুর কামড়ের যে জ্বালা সেটা নিবারণের জন্য আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে ভিনেগার বা বেকিং সোডা। এগুলো হচ্ছে কি আবার অ্যাসিড, ঠিক আছে। তারপর চলে আসেন একদম 2 নাম্বার প্যারা চলে আসেন যে ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি এর আরেক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি এর আরেক নাম কি? স্করবিক অ্যাসকর্বিক স্করবিক অ্যাসিড অ্যাসিড, ঠিক আছে। তারপর দেখেন ভিটামিন সি কি করে, কি কাজ করে? ক্ষত সারাতে কাজ করে। ভিটামিন সি কি সে কাজ করে? ক্ষত সারাতে। এবং এর অভাবে আমাদের কোন রোগ হয়? স্কারবি হয়। দাগান ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? স্কারবি। স্কারভি দাগান এটা, ঠিক আছে। তারপরে কোমল পানিতে কি থাকে? কোমল পানিতে থাকে ল্যাকটিক অ্যাসিড। দাগান এটা। এই যে একটা মোটা মানুষ খাচ্ছে তার ডান পাশে দেওয়া আছে যে কোমল পানি বা বোরহানির মধ্যে কি থাকে? ল্যাকটিক অ্যাসিড থাকে, ঠিক আছে। তারপরে 149 পেজে মূল উপাদান হলো শক্তিশালী অ্যাসিড। পেয়েছেন লাইনটা? HCl, HNO3, H2SO4 এগুলো শক্তিশালী অ্যাসিড। দাগান পেয়েছেন? তার নিচে প্যারায় দেখেন কতগুলো সারের নাম দেওয়া আছে, এগুলো সংকেতগুলো পড়ে ফেলবেন। অ্যামোনিয়াম নাইট্রেট সংকেত দাগান, অ্যামোনিয়াম সালফেট সংকেতগুলো দাগান, অ্যামোনিয়াম সালফেট সংকেতগুলো দাগায় ফেলেন, ঠিক আছে। প্রত্যেকটা সংকেত দাগায় ফেলেন। এখানে যতগুলো সংকেত আছে বুঝা গেছে কি বলছি? এইখানে যেগুলো যেগুলো আছে সবগুলো দাগায় ফেলেন। অ্যামোনিয়াম সালফেটের সংকেত দাগান, অ্যামোনিয়াম নাইট্রেটের খুবই গুরুত্বপূর্ণ, টেস্টার দিয়ে রাখেন। নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড এগুলো সংকেত দাগায় রাখেন, ঠিক আছে। এখানে আর কিছু নাই। এখানে পিএইচ মান কার কত পিএইচ মান সেটা আগে আপনাদের একটা নোট দিয়েছি, সেটা পড়বেন যে ত্বকের পিএইচ মান কত, বাবুদের পিএইচ মান কত, ঠিক আছে। এগুলো পড়বেন বই থেকে, আপনাদের এই যে বিজ্ঞান বই থেকে। তারপরে হচ্ছে আর যেটা পড়বেন দেখেন 156 পেজে পেয়েছেন? 156 পেজে একটা ছক আছে, ছকটা দাগায় ফেলেন। এখানে কিছু নির্দেশকের নাম দিয়েছে যে লাল লিটমাস কাগজ, মিথাইল অরেঞ্জ, এটা মিথাইল রেড হবে, ব্লেড না, মিথাইল রেড, ঠিক আছে। ফেনফথেলিন, এই নির্দেশকের রংগুলা পড়বেন, রংগুলা গুরুত্বপূর্ণ, 3 স্টার দিয়ে রাখেন। যে লাল লিটমাস কাগজের রং তো লালই, মিথাইল অরেঞ্জের রং কমলা, অরেঞ্জ থেকে কমলা, রেড থেকে লাল, আর ফেনফথেলিনের কোনো বর্ণ নাই, সে হচ্ছে বর্ণহীন, ঠিক আছে। তারপরে দেখেন 157 পেজে প্রত্যেক জীবনে ক্ষারের ব্যবহারের সাথে সাবধানতা, পেয়েছেন এটা? 157 পেজ আপনাদের 9-10 এর কমার্সের বিজ্ঞান বই থেকে বলছি, পেয়েছেন? জি স্যার দেখেন এখানে পিঁপড়া কামড়ে কোন অ্যাসিড নিঃসৃত হয়? ফর্মিক অ্যাসিড। দাগান পিঁপড়ার কামড়ে কোন অ্যাসিড নিঃসৃত হয়? ফর্মিক অ্যাসিড। মৌমাছি ফুল ফুটালে ফর্মিক অ্যাসিড। তারপর দেখেন মেলিটিন এবং অ্যাপামিন নামক অ্যাসিড নিঃসৃত করে, অ্যাসিডিক পদার্থ নিঃসৃত করে। দাগান যে মৌমাছি ফুল ফুটালে কি কি পদার্থ বের হয়? এটা হচ্ছে ফর্মিক অ্যাসিড, মেলিডিন এবং অ্যাপামিন, এই তিনটা। দাগান এই তিনটা। আপনাদের এই বিজ্ঞান বইটা নাই কার কার কাছে বলেন তো? যারা ক্লাস করছেন এখন আপনার কাছে নাই, আর কার ম্যাক্সিমামের কি নাই নাকি ম্যাক্সিমামের আছে? Excuse me for a while. আচ্ছা বই হচ্ছে ম্যাক্সিমামের কাছেই নাই নাকি? জি ভাইয়া আচ্ছা ঠিক আছে, তাহলে আমি
যেটা করতে পারি আপনাদের জন্য, আপনাদের পিডিএফ দিতে পারি। আমি আপনাদের পিডিএফ দিব হচ্ছে কোন কোন চ্যাপ্টারের পিডিএফ দিব, পুরো অ্যাসিড ক্ষারের পিডিএফ দিয়ে দিব। আপনারা এই পুরো অ্যাসিড ক্ষার এই বই থেকে পড়ে ফেলবেন, ঠিক আছে? বই দেখানো আছে এখানে। কি বলছি বোঝা গেছে? জি স্যার। আপনারা এই অ্যাসিড ক্ষারের আমার এখানে যে বুক মার্কিংস গুলো আছে সেগুলো সবগুলো পিডিএফ আমি দিয়ে দিব। এটা হচ্ছে আপনার কোন টপিক, আপনাদের লেকচার 2 এর, লেট মি সি, এটা হচ্ছে অ্যাসিড ক্ষার লবণের টপিকটা, ঠিক আছে? এই টপিকের জন্য আপনাদের এই পুরো বইটা যদি আপনারা পড়েন, এই পুরো চ্যাপ্টারটা পড়লেই আপনাদের এই পুরো টপিকটা কভার হয়ে যাবে। আমি আপনাদের পিডিএফ দিব, এখানে বোঝানোর মতো কিছু নাই, এগুলো সব বেসিক কোশ্চেন, শুধু চোখ বন্ধ করে যেগুলো দাগিয়েছে সেগুলো মুখস্থ করবেন। বোঝা গেছে কি বলছি? জি জি স্যার। ভাইয়া। অ্যাসিড ক্ষারকে পিডিএফ পেলেন, আরেকটা কি বাকি আছে? তড়িৎ কোষও পড়া হয়েছে, মোটামুটি সবই পড়ে, শুধু শুধু বাকি হচ্ছে পর্যায় সারণীটা বাকি, নাকি? আমার সাথে একটু রেসপন্স করেন। জি স্যার। মোটামুটি ভৌতবিজ্ঞানের বিকাশ, বিভিন্ন যন্ত্রপাতি, অ্যাসিড ক্ষার ও লবণ, দেন হচ্ছে তড়িৎ কোষ, আর জীবাশ্মটা তো বাদ দিলাম আপাতত। এগুলো বাকি, এগুলো শেষ এখন পর্যন্ত। আর শুধু বাকি হচ্ছে পর্যায় সারণীর ব্যাপারটা, নাকি? জি আচ্ছা, আমি আপনাদের পিডিএফ দিয়ে দিব, আপনারা পড়বেন, ঠিক আছে? আমি যখন এখন বুক মার্কিংস মুখে বলছি, আপনারা তখন শুধু দেখে 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 নোট করবেন খাতায়, ঠিক আছে? জি ভাইয়া। বুঝা গেছে কি বলছি? এখন তো আমি মুখে বলছি, আপনারা দাগাচ্ছেন, তখন এই পিডিএফ দেখে দেখে দাগায় ফেলবেন। আর আপনাদের তো বলাই আছে যে আপনারা এই বিজ্ঞানের জন্য এই বইটা পড়বেন, 9 10 এর বিজ্ঞান বইটা, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আপনাদের রক্তের চ্যাপ্টার আমি পড়িয়েছিলাম, সেটা পিডিএফ কি আমি আপনাদের দিয়েছিলাম, নাকি ছবি দিয়েছিলাম শুধু? না, শুধু ছবিগুলো দিয়েছিলাম। স্যার ছবি দিছিলেন। জি স্যার। আচ্ছা, তাহলে তো হলেই, তাহলে আর লাগবে না পিডিএফ দেওয়া এটা। আচ্ছা, ঠিক আছে। তাহলে অ্যাসিড কার্ডটা গেল, আমি এখন আপনাদের একটু পর্যায় সারণীতে পড়াই, তাহলে আমাদের শেষ হয়ে যাবে। আচ্ছা, একটা কাজ করবেন, আজকে যে রক্তের চ্যাপ্টারে যে আমি যে ছবিগুলো দিয়েছিলাম ক্লাস নোটগুলা, ওগুলো একজন একটু রিয়্যাক্ট করে বা ওইটাতে রিপ্লাই করে এটা সামনে এনে দিবেন সবার জন্য, বা ওইটা আবার গ্রুপে ফরওয়ার্ড করে দিবেন পুরো মেসেজগুলো, ঠিক আছে? পারবেন না? কে করবেন এটা বলেন? একটু উপরে যাইতে হবে, উপরে যে মেসেজগুলো খুঁজে পরে এই ছবি আবার গ্রুপে ফরওয়ার্ড করতে হবে, শেয়ার অপশন থেকে ফরওয়ার্ড করতে পারবেন। কে করবেন কাজটা বলেন? এনিওয়ান হিয়ার? কেউ নাই? হাই হাই, লেট মি সি। ওইটা তো ভাইয়া আমি পারতাম, কিন্তু আমি তো পাই না, এই জন্য সমস্যা। আচ্ছা, ঠিক আছে, আপনারা একটু ওয়েট করেন, আমি এটা দিয়ে দিলে ভালো হয়। আমি তো গ্রুপটাই খুঁজে পাচ্ছি না আপনাদের। সবাই তো এই গ্রুপে আছেন নাকি? হ্যাঁ আছি। কর্নিয়া নার্সিং ডিপ্লোমা, রক্তচাপের ওই নোটগুলো খুব ভালো করে পড়বেন, অহরহ কোশ্চেন আছে এসব নোট থেকে। আমরা শুধু আমি রক্তচাপটাই পড়াইতে পারছিলাম না, শুধু কার্ডিওভাস্কুলার সিস্টেমটাই পড়িয়েছি। আচ্ছা, আপনারা গ্রুপে মেসেজ চেক করেন। একটু সময় লাগবে, আমি এখনই দিয়ে দিচ্ছি, দেখেন। ওয়্যার ইজ ইট?
চেক করেন তো গিয়েছে কিনা যারা এখন আছেন। পেয়েছেন যারা এখন ক্লাস করছেন? জি হ্যাঁ স্যার। আসছে না বললো কি? জি স্যার। হুম, আসছে সবগুলাই। হ্যাঁ এগুলো পড়ে ফেলবেন, ঠিক আছে? ওই যে অ্যাড করে দিবে, সমস্যা নেই। আচ্ছা, পদার্থবিজ্ঞানের কোন টপিকে নোটস লাগবে? ভৌতবিজ্ঞানের বিকাশের উপরই নোটস লাগবে, বলেন। একজন বললেন যে পদার্থবিজ্ঞান নোটস নাই, ক্লিয়ার করে ডিটেলসে কোন কোন টপিকে লাগবে বলেন। হ্যালো, কথা বলেন। আচ্ছা, মিম কে? মিম মিম আছে এখানে? মিম তো ক্লাসই করছে না। আচ্ছা, আমি দেখি, আমি আপনাদের জন্য ফিজিক্সের উপর একটা নোট তৈরি করার চেষ্টা করবো। আমার একটু সময় লাগবে, বাট আইল ট্রাই। ঠিক আছে? আমি আপনাদের যদি যেহেতু বলছেন আপনাদের ফিজিক্সের সমস্যা আছে, আমি একটা ফিজিক্স নোট করে আপনাদের দিয়ে দিব। আশা করি খুব শীঘ্রই দিব, বাট একটু সময় লাগবে, তাহলে ফিজিক্সটা কভার হয়ে যাবে। ঠিক আছে? এখানে মানে আপনাদের এই বইটাতে একটু একটু ব্যাপার হচ্ছে যে এখানে সব মানে একটু মানে সিরিয়াল দেওয়া নাই আর কি। এখানে কিছু আছে, ওইখানে কিছু আছে, গুরুত্বপূর্ণ সবই, বাট সিরিয়াল যদি মেনটেন করতে পারতাম তাহলে আরো বেশি বেটার হতো। বা লেকচার অনুযায়ী যদি সিরিয়ালগুলো সাজানো থাকতো লেকচার অনুসারে, তাহলে সেটা আরো বেশি ভালো হতো। বুঝা গেছে? তো দেখা গেছে যে আমার এখন এই যে আমি আপনাদের পড়াবো, কি জানি বলো এটাকে, পিএইচ মান, সরি, পর্যায় সারণী পড়াবো। তো পর্যায় সারণী পড়ানোর জন্য আমার এই যে 19 আপনাদের বিজ্ঞান বই, রসায়ন বইটা লাগতেছে, সায়েন্সের। দেন হচ্ছে আমি আপনাদের অ্যাসিড ক্ষারের জন্য আমি বইটা নিয়ে আসলাম, কমার্সের বিজ্ঞান বইটা নিয়ে আসলাম। ঠিক আছে? হচ্ছে একটু গোছানো থাকলে আরো বেশি বেটার হইতো আই থিংক। তো হচ্ছে এখন আমি আপনাদের যেটা পড়বো, আমাদের লাস্ট একটা টপিকই বাকি আছে, আজকে খুব অল্প টপিক ছিল। অল্প টপিক থাকার কারণ হচ্ছে বিজ্ঞান তো আসলে পড়ে শেষ করা যায় না। আপনাদের বই যতটুকু ছিল ততটুকুই পড়াইছি, আপনারা আপাতত এগুলাই পড়েন। আমি চেষ্টা করবো আপনাদের একটা নোট দেওয়ার, তখন সেগুলো থেকে পড়ে ফেলবেন। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পর্যায় সারণী নিয়ে একটু পড়াশোনা করবো। পর্যায় সারণী থেকে কিছু 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 ব্যাপার জানলেই হবে, আহামরি আহামরি সব এত ডিটেলসে না জানলেও চলবে। দেখেন কোথায় ছিলাম, একটাই টপিক বাকি আছে, সেটা হচ্ছে পর্যায় সারণী। আপনাদের কাছে এই বইটা কি আছে কারো কাছে বাই চান্স? রসায়ন বই না থাকারই কথা। না ভাই, এটা তো আমরা তো সায়েন্সের না, এই জন্য নাই। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, না থাকারই কথা, সমস্যা নেই। দেখি আমি এখন এটা থেকে আপনাদের পর্যায় সারণীটা পড়াবো। এই যে দেখেন, আপনাদের লেকচারে হচ্ছে পর্যায় সারণী টপিকটা আছে, বাট এটার জন্য কিন্তু আমাদের বইতে কোনো ডেডিকেটেড কোনো টপিক বা ডেডিকেটেড কোনো পেজ নাই যে যেই পেজে শুধুমাত্র পর্যায় সারণী সম্পর্কে লেখা। ঠিক আছে? তো যার জন্য আমাদের একটু কষ্ট করতে হচ্ছে। 59, আমি নোট লিখে দিচ্ছি, আপনার সাথে নোট করে ফেলেন। উপরে টপিক দেন পর্যায় সারণী, খুব বেশি কিছু জানতে হবে না, অল্প কিছু জানলেই হবে। এটাই আমাদের লাস্ট টপিক, শেষ হয়ে যাবে আজকে টপিক। আপনাদের যে কোনো সমস্যা হলে আমাকে পার্সোনালি নক করতে কোনো অসুবিধা ফিল করবেন না, ঠিক আছে? আমাকে গ্রুপে মেনশন করে কিছু বলতে পারেন যদি সমস্যা হয়, যেমন আজকে একজন বললো ফিজিক্সের কথা, আমি চেষ্টা করবো আপনাদের সলভ করে দেওয়ার। দেখেন, এখন আমরা যেটা নিয়ে পড়াশোনা করবো সেটা হচ্ছে কি পর্যায় সারণী। পর্যায় সারণী হচ্ছে রসায়নের একটা পড়াশোনা, যেখানে আপনার দেখা গেছে যে অনেকগুলো মৌল আপনার সুন্দর করে কি থাকে, সাজানো আছে একটা নির্দিষ্ট সারির মধ্যে। সুন্দর করে সবগুলো মৌল, প্রায় 118টার মৌল কি আছে, সাজানো আছে। তো এই পুরো ব্যাপারটাকেই বলা হয় পর্যায় সারণী। আপনারা দেখেন, এই যে
দেখতে পাচ্ছেন? এই যে এটা হচ্ছে কি একটা পর্যায় সারণী, এখানে প্রায় 118টা মৌল হচ্ছে কি আপনাদের কি করা আছে, সাজানো আছে। তো এই পর্যায় সারণী থেকে কিছু কিছু কোয়েশ্চেন আসে, তো যেগুলো যেগুলো আসে আমি শুধু সেগুলো আপনাদের লিখে দিব, আপনারা এগুলো লিখে ফেলবেন, ঠিক আছে? তো প্রথম পর্যায় সারণীকে মানে প্রথম যে পর্যায় সারণীর যে পর্যায় সারণীর যে কাজ করে সে হচ্ছে বিজ্ঞানী ল্যাভোইসিয়ে। আমার একটা মার্কার লাগবে, এগুলোতে কালি নেই। বলো নাই একটা এটা আমিরুল ইসলাম মার্কার এটা রাত কালি নেই। আমিরুল ইসলাম রাত দেখেন পর্যায় সারণী সম্পর্কে প্রথম যার অবদান সে হচ্ছে বিজ্ঞানী ল্যাভোইসিয়ে। আমিরুল ইসলাম আস্তে 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 তো বিজ্ঞানী ল্যাভোইসিয়ে উনি যেটা করেন, উনি সর্বপ্রথম মৌলিক পদার্থকে দুই ভাগে ভাগ করেন, পদার্থকে দুই ভাগে ভাগ করেন। একটা হচ্ছে ধাতু আর একটা হচ্ছে কি অধাতু। বিজ্ঞানী ল্যাভোইসিয়ে আমাদের পরিবেশে যে পদার্থগুলো আছে সেগুলোকে প্রথম দুইটা ভাগে ভাগ করেন। উনি এক গ্রুপকে ভাগ করেন হচ্ছে ধাতুতে এবং আরেকটা গ্রুপে ভাগ করেন কিসে, অধাতুতে। বোঝা গেছে? এটা নোট করেন সব। বোঝা গেছে? আচ্ছা, এটা বুঝতে কার কোনো অসুবিধা হচ্ছে? এই যে ল্যাভোইসিয়ে পদার্থ, ধাতু, অধাতু, স্যার মানে লেখাটা মোটামুটি। একটু বড় করে লিখেন, বোঝা যায় আচ্ছা না। ঠিক আচ্ছা ঠিক আছে, আপনি এটা বলেন যে মানে এটাতে কোনো বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? যে বিজ্ঞানী ল্যাবরেটরি কি করে, প্রথম পদার্থকে দুই ভাগে ভাগ করে, একটা হচ্ছে ধাতু, একটা হচ্ছে কি অধাতু, ঠিক আছে? জি স্যার। হুম, এটা শেষ করেন। তারপরে বিজ্ঞানী ডোবে রাইনার, বিজ্ঞানী বিজ্ঞানী ডোবে রাইনার উনি প্রথম পারমাণবিক ভর অনুসারে মৌলগুলোকে সাজান। কিসের অনুসারে? পারমাণবিক ভর। পারমাণবিক ভর এই অনুসারে কি করে, মৌলগুলোকে সাজান। তাহলে ল্যাভোইসিয়ে প্রথম পদার্থকে ভাগ করেন দুই ভাগে, ধাতু অধাতু। তারপরে ডোবেরাইনার কি করে, পারমাণবিক ভর অনুসারে মৌলগুলোকে সাজান। উনি একটা সূত্র দেন, এই সূত্রকে বলা হয় ডোবেরাইনার ত্রয়ী সূত্র। ওনার সূত্রের নাম হচ্ছে কি ডোবেরাইনার ত্রয়ী সূত্র, ঠিক আছে? বুঝা গেছে? সূত্রটা জানা লাগবে না? স্যার জি বলেন বলেন স্যার বলেন। সূত্রটার নাম কি? ত্রয়ী, একটা এ আছে তার সাথে একটা, এটা কি বলে আমিও জানি না, বাংলা ভাষা তো, যাই হোক। এই যে এমন দেখেন, এই যে এই ত্রয়ী, বোঝা গেছে? ত্রয়ী বোঝা যাচ্ছে? ত্রয়ী সূত্র বলা হয় এটাকে, কি বলা হয়? ত্রয়ী সূত্র, ঠিক আছে? স্যার ভালো মার্কার নেন। আমাকে তো এটা দিল রে এই মার্কেটের সমস্যা। ভাই, গাঢ় মার্কার নেই, মোটা। এটা তো যে ওরা বুঝতেছে না কিছুই, হালকা তো।
মার্কার অন দ্য ওয়ে, আপনারা ওয়েট করেন। আচ্ছা যাই হোক, এই পর্যন্ত এটুকুই থাক। আপনারা এইগুলা জাস্ট পড়ে রাখবেন। আমি আপনাদের কিছু মানে যেগুলো একদম নেট কোয়েশ্চেন যেগুলো সেগুলো আমি দিয়ে দিচ্ছি। এই ডোবেরাইনার, মেন্ডেলিফ দরকার নেই, যেগুলো যেগুলো লিখছে ওগুলাই পড়েন। এখন যেগুলো লিখবেন সেগুলো হচ্ছে একদম ঠোঁটস্থ রাখবেন। এ পর্যন্ত আবিষ্কৃত মোট মৌল হচ্ছে 118টা। ওয়াও, কত সুন্দর মার্কার। 118টি। এ পর্যন্ত আবিষ্কৃত মোট মৌল কয়টি? 118টি। ঠিক আছে। আর এই মৌলগুলা স্বীকৃত হয়েছে IUPAC নামক একটা সংগঠন দ্বারা। IUPAC, এটা ফুল মিনিং হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। ঠিক আছে, এটুকু জানবেন। আর হচ্ছে এখানে আর লাগবে না। পলিসাকরাইড সম্পর্কে আপনাদের কিছু বৈশিষ্ট্য জানতে হবে। সেগুলো হচ্ছে পলিসাকরাইডে মোট পর্যায় আছে 7টা। মোট পর্যায় রয়েছে 7টি, আর গ্রুপ হচ্ছে 18টি। পর্যায় সারণীতে ওই তো বললাম। তাহলে এখন আপনাদের ক্লাস নিতে হবে, রসায়ন ক্লাস নিতে হবে যদি পুরোটা বসাতে চাই। চোখ বন্ধ করে মুখস্থ করে ফেলেন। পেয়েছি পরে একটা। যাই হোক, বুঝা গেছে? আপনারা চোখ বন্ধ করে মুখস্থ করেন। আপনাদের ওই যে পরীক্ষার প্রশ্ন আসলে থাকবে যে পর্যায় সারণীতে মোট গ্রুপ কয়টা, তখন তো পড়বেন যে আচ্ছা পড়ছিলাম পর্যায় সারণীতে গ্রুপ 18টা। এইভাবে লিখে ফেলবেন। বুঝা গেছে? এটুকু লিখছেন? এগুলো সায়েন্সের পড়াশোনা সব, রসায়ন বই নিয়ে বসে দেখতেই পাচ্ছেন। বুঝা গেছে? স্যার 60টি কি লিখছেন একটু মুখে বলেন। 7টা পর্যায়, গ্রুপ 18। পর্যায় 7টি, পর্যায় হচ্ছে 7টি, আর গ্রুপ হচ্ছে কি 18টি। ঠিক আছে, আপনারা একটা কাজ করবেন। আপনারা যদি সায়েন্সের ক্লাস করতে চান, আপনাদের কর্নিয়া নার্সিং এর, কর্নিয়া কোচিং ইউটিউব চ্যানেলে মৌলের পর্যাবৃত্ত ধর্মের উপর একটা ইউটিউবের ক্লাস আছে, দেখেন বিএসসি নার্সিং এর। ওদের ক্লাসটা একটু করেন, তাহলে ভালো হবে। তাহলে এই যে পুরো এই এই পুরো রসায়ন চ্যাপ্টারের উপর পুরো হয়ে যাবেন, পিএইচডি হয়ে যাবে আপনার। বুঝা গেছে? বলবেন ওইটা একটু দেখবেন, দেখলে ভালো হবে আই থিঙ্ক। ঠিক আছে, তো আমি এখানে যতটুকু লাগছে অতটুকু ইনফরমেশন দিচ্ছি, আর কিছু লাগবে না। এগুলো তো আপনাদের যদি পড়াইতে যাই আমি, তাহলে আমার পুরো করতে হবে, কি জানি বলে, পুরো কেমিস্ট্রি পড়াইতে হবে আপনাদের। দেখেন, আরেকটা ইনফরমেশন হচ্ছে হ্যালোজেন গ্রুপ। হ্যালোজেন কারা, এটা জানবেন। হ্যালোজেন বা লব, বাহ, পার্মানেন্ট মার্কার দিয়ে গেছে ভাই, পার্মানেন্ট মার্কার। কাটা দিয়ে কাটা তুলতে হয়। পার্মানেন্ট মার্কারে কালি উঠাইতে পারেন আপনারা হোয়াইট বোর্ড থেকে? ভাইয়া জানি, বসেন। ওই যে কাটা দিয়ে কাটা তোলে ওইরকম। হ্যাঁ, কাটা দিয়ে কাটা তুলতে হবে। ভাগ্যিস বেশি কিছু লিখি নাই। দেখো, চোখ বন্ধ করে মুখস্থ করবা যে হ্যালোজেন মৌল আসলে কি ব্যাপারটা। সাধারণ বিজ্ঞান, তো সাধারণ বিজ্ঞানের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সবই পড়ে। তো হচ্ছে আপনাদের এই সবই একটু একটু করে পড়তে হবে। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো হচ্ছে যেখানেই দেখবেন এগুলো এগুলো সব হচ্ছে কি হ্যালোজেন মৌল। ঠিক আছে, বোঝা গেছে?
লিখে ফেলেন এইটুকু। আপনাদের মন চাচ্ছে অনেক কিছুই দিই, বাট এত কিছু দিলে আপনারা কিছুই বুঝবেন না। আপনাদেরকে এই চ্যাপ্টারের উপর কেমিস্ট্রি ক্লাস নিয়ে তারপরে পড়াইতে হবে। পড়েন, এইটুকুই পড়েন, বহুত পড়ে ফেলাইছেন কেমিস্ট্রি, আর লাগবে না। এই কয়টা টপিক, এই কয়টাই পড়েন। পদের সরণি আহামরি, আচ্ছা নাম হচ্ছে, বুঝা গেছে? জি ভাইয়া। জি স্যার। স্যার এই পর্যায় আপনাদের সারণীর উপরে আমাদের পিক গুলো দিয়ে দিলে ভালো হয় আপনার ওই নোটের। আমি নোট করে দিবনি, আমি এটা নোট করি নাই, আমার বই দাগানো আছে, বাট আমার মানে আপনাদের যে আমি যেমন ক্লাস নোট দেই না, সেই নোটগুলো করা নাই, তো করতে হবে আমার একটু। দেখি আমি করে আমি চেষ্টা করবো দিয়ে দেওয়ার। খুব বেশি কোয়েশ্চেন নাই, কিছু কিছু মৌলের নাম জানতে হয়, কয়েকটা গ্রুপের মৌলের ছন্দ আছে, যে বিরানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো, ওই হিলিমাকে রুবিনা সেচে ফেলেছে, এরকম কিছু মজার মজার পড়াশোনা আছে, আমি আপনাদের দিয়ে দিব, ওগুলো আপনারা পড়বেন। ঠিক আছে, যেহেতু আমি ভাবছি আপনাদের গাইডেই আছে, বাট গাইডে পাইলাম না, যার জন্য আমার এক্সট্রা বই নিয়ে আসতে হয়েছে। ঠিক আছে, তাহলে আপনাদের আজকে যা যা পড়লাম, আপনাদের লেকচার টু মোটামুটি হচ্ছে গিয়ে কমপ্লিট। আর যে আরেকটা যে টপিক আছে জৈব রসায়ন, মাশাআল্লাহ আপনাদের এটা দিয়ে দিছে। জৈব রসায়ন হচ্ছে গিয়ে ইন্টারের মানে জম, বুঝা গেছে? আমাদের যখন সায়েন্স, আমরা তো সায়েন্সে ধরেন কি হয়, এই কেমিস্ট্রিতে ইন্টারে আমরা এই জম বলতাম, যে আমাদের পড়ালেখার জম হচ্ছে জৈব রসায়ন। দুনিয়াদারি সব অ্যান্সার গুলো জৈব রসায়ন ধারে কাছে যাইতাম না, ওইটা দূরে থাকুক। তো এটা হচ্ছে মোস্ট টাফ একটা টপিক, খুবই মানে কঠিন একটা টপিক, খুবই কঠিন একটা পড়াশোনা, বিশাল পড়াশোনা। তো এটা আর আপনাদের লাগবে না, এটা থেকে কোনো কোশ্চেন আপনাদের আসবে না, আপনাদের এমনি পর্যালোচনায় ঢুকাই দিয়েছে সায়েন্স থেকে, দরকার নাই। যতটুকু দিছি আর যতটুকু নোট লাগবে আমি আপনাদের দিয়ে দিব। ঠিক আছে, মোটামুটি লেকচার টু, আল্লাহ আসতে, মোটামুটি লেকচার টু কমপ্লিট। আজকে এই পর্যন্তই থাকুক নাকি? আর কারো কোনো ইনকোয়ারি, কারো কোনো সমস্যা কিছু লাগবে, কোনো সমস্যা কোথাও কোনো কিছু আমাকে বলেন, এখনই বলেন। না স্যার। আজকে পড়ানো খুব সব বেশি ছিল ঠিক না, আছে। যেহেতু আমাকে মানে গাইড ফলো করে আপনাদের পড়াইছি, শুধু গাইডটাই পড়াইছি, যার জন্য অত বেশি ইনফরমেশন আপনাদের দিই নাই। আর দেখা গেছে যে অত বেশি ইনফরমেশন দিতে গেলেও আমার ক্লাস শেষ হয় না। যেমন রক্তচাপ আপনাদের যেটা হয়েছিল, পড়া লাগতো, মানে পড়তে হবে অনেক কিছু, সাধারণ বিজ্ঞান, তো পড়তে পড়তে দেখা গেছে যে আমি আর আমার ওই লেকচার শেষ করতে পারি নাই। তাই আজকে আমি আগে শেষ করে নিছি, আমি আগে আমার যেটা দরকার ছিল সেটা শেষ করে নিছি, পরে যদি যদি আমার সময় হয় আমি এক্সট্রা নোটগুলো আপনাদের দিয়ে দিব। ঠিক আছে? আর আপনাদের এর আগে কোনো পরীক্ষা হয়েছে জেনারেল জেনারেল সায়েন্সের উপর? জি স্যার। হয়েছে, দেখেছি। হাইয়েস্ট পেয়েছে কে? কত মার্কের পরীক্ষা ছিল? 20 মার্কের এক্সাম ছিল, হাইয়েস্ট 16 উঠছিল। 16? হাইয়েস্ট 16? জি না, আরো বেশি জি পাইতে স্যার। হবে, 16তে হবে না। না স্যার, অ্যাডমিশন এট টেস্টে ফার্স্টে যে এক্সাম ছিল ওইটা 20 আসছিল, তারপরে আসছে তারপরে যে আমাদের এক্সামটা হয়েছে ওইটা 16 আসছে। এই তো প্রত্যেকটা এক্সামেই চেষ্টা করতে হবে সেম রেজাল্ট ধরে রাখা। ঠিক আছে, একটাতে 20 পাইলাম, একটাতে 10 পাইলাম, দরকার নাই, তুমি প্রত্যেকটাতে 10 করে পাও, সেটাই ভালো। ঠিক আছে, তো রেগুলারিটি মেনটেন করার চেষ্টা করতে হবে, অ্যাডমিশন টেস্টে পড়াশোনা করতে হবে প্রচুর। আমরা যা পড়তেছি বিজ্ঞান, এগুলো কিছুই না, আরো অনেক পড়াশোনা আছে। এজন্য আমি বললাম যে আপনারা রিলেটেড ব্যাপারগুলা হচ্ছে সাথে সাথে পড়ে ফেলবেন। যেমন আমি আপনাদের লাস্ট ক্লাসে ওই পড়াশোনার সাথে রিলেটেড যত ব্যাপার ছিল সবাই আমি নোট করাইছি, দেখাই দিছি, পড়াই দিছি, বাট ওগুলো করতে গেলে দেখা গেছে যে অনেক অনেক মানে সময় লাগে, মেইন পড়াই শেষ হয় না। তো এগুলো আপনার বাসায় করতে পারবেন, বাসায় করেন, হেল্প লাগলে আমাকে বলবেন। ঠিক আছে, তো আজকের মতো এখানেই থাকুক, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন, আল্লাহ হাফেজ। স্যার, স্যার ওই স্যারদের একটু ডাকেন, একটু কথা আছে, ক্লাস শেষ করেন না। আচ্ছা ঠিক আছে, আমি ডাকছি। রেকর্ডিংটা অফ করে দেন স্যার।
কথা বলো না, বলেন আপনাদের কি জানার? স্যার এই কথা যে বল। আজকে আমাদের আমাদের ক্লাস ছিল স্যার 12টার দিকে, আপনারা এক্সামের সময় দিয়েছেন 12টা থেকে 40 পর্যন্ত লিংক দিয়ে, এটা কেমন হলো স্যার? 10 মিনিটের ভিতরে এক্সাম দিয়ে আমাদের ক্লাস করতে হয়েছে। গুড, ভালো করছো। পরীক্ষা দিছো না? না স্যার পরীক্ষা দিছি, কিন্তু এটা অনেক কষ্ট হয়ে গেছে, এরকম আর এরকম দিয়েন না হ্যাঁ স্যার। আমরা, আচ্ছা ঠিক আছে, এরপরে আর একটু সময় বাড়ায় দেওয়া হবে। তো জি এখন স্যার, বিষয় ক্লাস হচ্ছে না থাকলে স্যার সমস্যা ছিল না, কিন্তু ক্লাস তো ছিল আমাদের সাথে সাথে, ক্লাস শুরু হয়ে গেছে, আবার আপনি লিংকও আচ্ছা দিয়ে দিচ্ছেন সাথে সাথে। আচ্ছা, সমস্যা নেই, এটা ব্যাপার না। এখন হচ্ছে তোমাদের টিউটোরিয়াল টেস্ট হবে 3টার দিকে, ওটা জি অবশ্যই দিয়ে স্যার। নিও, ঠিক আছে? জি স্যার, ওইটা সময় স্যার নির্ধারণ করে দেওয়া থাকবে? হ্যাঁ, ওটা 1.5 ঘন্টা টাইম। ঠিক আছে স্যার। ওকে, আল্লাহ হাফেজ। আর স্যার কারো কিছু আসসালামু জানার আলাইকুম। আছে? ইসলাম, আর কারো কোনো কিছু জানার আছে? কেটে দিলাম, আল্লাহ হাফেজ।